শুরু থেকে বলছি। জি। এটা হচ্ছে 2014 সালের ঘটনা। তো শুরু থেকে 2014 প্রথম থেকে আর কি ঘটনাটা আমার লাইফে আসে। তখন আমি ক্লাস 8-এ পড়ি, এটার শুরু থেকে। তো আমার একটা ফ্রেন্ড থাকে, মানে খুবই ভালো, মানে খুবই ক্লোজ একটা বান্ধবী থাকে। তো ও একটা কাজের জন্য আমাদের পাশেই একটা এলাকা থাকে, ওইখানে যায়, আমাকে সাথে নিয়ে যায় একদিন বিকেলবেলা। তো আমি সাথে গেলাম। তো স্কুল থেকে এসে ওর বাসায় যাই, সরাসরি খেয়ে দিয়ে ওখান থেকে ওর সাথে চলে যাই। তো এরপরে ওখানে গেলাম, ওর কাজটা সারলো। তো সারার পরে দেখলাম যে একটা ছেলে, আমরা যখন ফিরতেছি তখন দেখলাম পিছু পিছু আসতেছে, এসে একটা ব্রিজ আছে, তো ব্রিজে বসলো। তো বসার পরে আমরা ওইভাবেই না করে আমরা চলে আসছি, ছেলেটাও কিছু বললো না। তো ওই কাজের জন্য আবার আমরা আরেকদিন যাই, আমি আর ও দুজনেই যাই। তখন যাওয়ার পরে তখন আবার যখন ফিরে আসি, তখন ওই যে ছেলেটা, ওই ছেলেটা মানে পিছু নেয়। তখন আমার ফ্রেন্ডকে বললো যে আপনার ফেসবুক আইডিটা দেয়া যাবে কিনা। তো আমার ফ্রেন্ড প্রথমে বলে যে না, কেন দিব, আবার আপনাকে চিনি না জানি না, এরকম বলে। তো একটা সময় আসে যে ও তখন মানে ওর ফেসবুক আইডিটা ওই ভাইয়াটাকে দিয়ে দেয়। তো দিয়ে দেওয়ার পরে আমরা চলে আসি। চলে আসার পরে ওদের সাথে কথাবার্তা হয়, ওর সাথে সম্পর্ক হয়ে যায়। তারপরে ওই ফ্রেন্ডের বয়ফ্রেন্ড, তো সেই ক্ষেত্রে আমার সাথেও মোটামুটি একটা ভালো সম্পর্ক হয়ে যায়। তো হয়ে যাওয়ার পরে মাঝে মাঝে কথা হতো, ও ফোন দিত, হাই হ্যালো, কেমন আছেন, কি অবস্থা, কেমন আছো, এইসব আর কি। তো এক পর্যায়ে যেহেতু আমার ফ্রেন্ডের সাথে ওই ছেলেটার যেহেতু রিলেশনশিপ হয়েই যায়, তো বাসায় ওই ছেলেটার কেউ থাকে না, ছেলেটার দাদি থাকে। তো একদিন আমাদেরকে ওর বাসায় ইনভাইট করলো, বললো যে তোমরা তুমি সহ, মানে আমার ফ্রেন্ডকে বললো যে তুমি সহ আরিফাকেও নিয়ে আসো, আমাদের বাসায় চা খেয়ে যাবে। একদিন সকাল ইনভাইট করলো। তো ইনভাইট করার পরে আমরা দুজনে গেলাম। যাওয়ার পরে দাদির হাতের চা খেলাম, তারপরে হচ্ছে চা ছিল, তারপরে আর কি ছিল, হচ্ছে জলপাই ছিল, জলপাই দিয়ে দিল আমাদের গাছের। তো তারপরে আমরা ওখান থেকে চলে আসি। তো চলে আসার পরে চলে আসার পরে 2 দিন পরে ওই যে আমার ফ্রেন্ডের বয়ফ্রেন্ড, ও আমাকে ফোন দেয়, ফোন দিয়ে বলে আরিফা তোমার সাথে কিছু কথা আছে। আমি বলি জি হ্যাঁ বলেন, কি বলবেন। বলে তোমাকে তো আমার একটা ফ্রেন্ড পছন্দ করে ফেলছে, ও তোমাকে নাকি খুবই পছন্দ করে, প্রথম যেদিন আসছো আমাদের এলাকাতে তখনই ও তোমাকে দেখছে। তো আমি বললাম হ্যাঁ পছন্দ করতেই পারে, মানুষ মানুষকে পছন্দ করবে, এটাই তো নিয়ম, তো এখন আমি কি করতে পারি। তো বললো যে তুমি এখন একটু ভেবে দেখো না, মানে খুবই আমাকে রিকোয়েস্ট করতেছে, কান্নাকাটি শুরু করে দিছে, এখন আমি কি করব। মানে যে আমার ওই ছেলেটার হচ্ছে ছোট ভাই, তো যে আমাকে আর কি পছন্দ করে, ছোট ভাই ছিল। তো আমি বললাম যে দেখো দেখেন আমার আসলে সম্ভব না, আমি পারবো না। তো বললো কেন, আমি তখনও বলি নাই সবটা। তো আমি বললাম না আমার একটু প্রবলেম আছে, আমি এখন কোনো রিলেশনশিপে যাব না। তো বললো আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বললাম, এখন তুমি দেখো কি করবা। আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, আমি দেখি, ভেবে দেখি, তবে আমার মনে হয় না যে আমি কোনো রিলেশনশিপে যেতে পারবো। তো তখন এই পর্যন্তই কথা হয় ব্যাপারটা নিয়ে। তো এভাবে চলতে থাকে, ক্লাসে যাই, ওই ছেলের সাথে ওর ভালো সম্পর্ক মানে হয়ে যায়। তো একটা সময় দেখা গেছে ওদের ব্রেকআপ হয়ে যায়, সম্পর্কটা বেশি দিন টিকেও নাই, ব্রেকআপ হয়ে যায়, ওই রকমের একটা মজবুত সম্পর্ক ছিল না। যাই হোক, এরপরে হঠাৎ ওই ছেলেটা আবার আমাকে আর একদিন ফোন দেয়, ফোন দিয়ে বলে ভাই প্লিজ তুমি ওর সাথে একটু প্রেম করো,
সম্পর্ক করো, ছেলেটা তো খুবই পাগল, আমার কাছে এইমাত্র ফোন দিয়ে তোমাকে নিয়ে অনেক কান্নাকাটি করলো, এখন কিছু একটা করো। তো আমি একদম বিরক্ত হয়ে গেছি যে আমি বলতেছি যে আমি রিলেশনশিপে যাব না, তারপরে কেন আমাকে তো জোর করা হচ্ছে। তো আমি খুব রাগ করে যাই, ওরা খালি আমাকে রিকোয়েস্ট করতেই থাকে শুধু যে প্লিজ আরিফা প্লিজ। তো ওই ছেলেটার সাথে আমার সম্পর্কটা বন্ধুত্বের মতোই হয়, ও যদিও আমার অনেক বড়, তারপরে আমি ওকে তুই করেই ডাকতাম, ভালো একটা সম্পর্ক হয়ে যায়। আর ওই ছেলেটা আমার তুই করেই ডাকতাম, আমি কই ভাই দেখ আমার পক্ষে সম্ভব না। তো তারপরে এরকমের, তো কিভাবে জানি ও আমার ফেসবুক সরি আমার ফোন নাম্বার কোথা থেকে জানি সংগ্রহ করে, জানি না, যেহেতু পাশাপাশি গ্রাম সেহেতু কোনো না কোনো ভাবে পেতেই পারে। যাই হোক, তো আমাকে ফোন দেওয়ার পরে একটা অপরিচিত নাম্বার থেকে আমাকে ফোন দেয়, বলে যে পরিচয় দেয়, বলে যে আমি শামীম। আমি বলছি, তখন আমি চিনতে পারিনি, আমি বলতেছি কোন শামীম। তারপরে বললো যে আমি অমুকের ছোট ভাই, ওই যে আমার ফ্রেন্ডের বয়ফ্রেন্ড ছিল, তো বলতেছে আমি তার ছোট ভাই, আমার কথা তো মনে হয় ভাই আপনাকে বলছে। আমি বলছি হ্যাঁ বলছে আপনার কথা, তবে যেটা বলছে আসলে সেটা আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না। তো তখন মানে এমন একটা অবস্থা, কান্না করে দেয় যে আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি, যেদিন প্রথম দেখছি সেদিনই আমি বুঝতে পারতেছিলাম না আমার কি হয়েছে, আমি অনেক ভালোবাসি তোমার, সত্যি অনেক ভালোবেসে ফেলছি, তুমি যা করার করো। তো আমি বললাম যে দেখেন, পছন্দ একটা মানুষকে একটা মানুষ করবে, এটাই নিয়ম, হতেই পারে, এখনকার যুগটাই হচ্ছে এমন যে পছন্দ করবে। এই জন্য যে আপনি মানে প্রস্তাব দিলেন প্রেমের, আর আমিও হ্যাঁ বলে দিলাম, আসলে এটা তো নাও হতে পারে। তো ও তো আমাকে বুঝিয়ে যাচ্ছি, আমি আর মানে কোনোভাবে করতেছি না, খুবই বাজে বাজে কথাও বলছি। আপনি কেন রাজি হচ্ছেন না? আমার রাজি না হওয়ার পিছনেও কারণ ছিল, কারণ তখন আমার একটা ছেলের সাথে সম্পর্ক ছিল। তখন আপনি কোন ক্লাসে পড়েন? তখন আমি ক্লাস 8-এ পড়ি। আচ্ছা, এই যে সম্পর্কটা, এটা কিভাবে হলো আপনার? তার মানে একটা সম্পর্কটা ক্লাস 8-এ পড়া অবস্থায়, এটা হচ্ছে পয়েন্ট। লিসনার যারা শুনছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন গল্পটা। মানে আমরা কিন্তু শুধুমাত্র একটা লাভ স্টোরি নয়, আমরা এখান থেকে আসলে মেসেজগুলো বের করে আনার চেষ্টা করি। আপনার ঘরেও ক্লাস 8-এ পড়া মেয়ে থাকতে পারে বা একটা ছেলে থাকতে পারে, সো একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো আপনি ক্লাস 8-এ পড়েন, তখন অলরেডি আপনি ইন এ রিলেশনশিপ, কিভাবে হলো এই সম্পর্কটা আপনার? আসলে আমি মূলত যখন আমি হাই স্কুলে ভর্তি হই ক্লাস 6-এ, তখন আমি গার্লস স্কুলে ভর্তি হই। আর আমার পাশে আর একটা স্কুল থাকে একদম সাথেই, মানে ওদের সাথ থেকে আমাদের সাথে তাকাইলে আমাদের মেয়ে দেখতে পারে, আবার আমরাও আবার ওদের দেখতে পারি, এমন একদম সাথে সাথে। আচ্ছা, কয়েক হাত ডিফারেন্স মাঝখানে আর কি। যাই হোক, তো ওইখানেই পড়তো একটা ছেলে, ক্লাস 10-এ পড়তো। আচ্ছা, তো বুঝেনি তো ছোটবেলার প্রেম কিভাবে জানি হয়ে গেছিল। মানে হয়ে গেছে, মানে ওই সম্পর্কটা এইখানে একটা ছেলে আপনাকে বারবার প্রপোজ করছে আপনি বলছেন। জি জি। আর ওখানে কি হয়েছিল, ওটা কিভাবে সম্পর্ক হলো আপনার? এইভাবেই মানে মানে ওইটা হয়েছিল, হ্যাঁ ওই যে একই পাশাপাশি স্কুল ছিল তো, তো ওইভাবেই আর কি হয়ে গেছে। আচ্ছা, ও প্রপোজ করছে তো পরে রাজি হয়ে গেছি। তো এই কারণে আপনি আর এখানে বারবার না করতেছেন, তাই তো? এই কারণে আমি এখানে না করতেছি। ওকে, এটা হচ্ছে ফ্যাক্ট। তারপরে মূলত কথা হচ্ছে ওরা আমার ভালোও লাগতো না কেন জানি। আচ্ছা, এবং এই ছেলেটা ও আপনার চাইতে বয়স অনেক বড়? কোন ছেলেটা? এখন যার সাথে আপনি বলছেন যে হ্যাঁ বয়সে বড়, তবে মনে হয় না বেশি, একটা হয়তো 2 বছর বা 3 বছর এরকম হবে, 3 বছর, হ্যাঁ এরকম হবে। ওকে, ঠিক আছে। তারপরে আপনার কি হলো যে সে আপনাকে বারবার মানে ডিস্টার্ব করছে বা বলছে যে আপনাকে ভালোবাসে? তো খুবই ডিস্টার্ব করতেছিল, সারাদিন ফোন দিতেছিল, আমি যেই নাম্বার থেকে ফোন দিচ্ছিল ব্ল্যাক লিস্ট করে রাখতাম, মানে খুবই ডিস্টার্ব হতাম। তো এক পর্যায়ে কান্নাকাটি করতে একদিন মানে বিকালবেলা ফোন দিছে, বলতেছে কি যে আমি একটা জিনিস চাই তোমার কাছে দিবা। আমি কই ভাই আপনি আবারও ফোন দিছেন, আপনি জানেন না যে আমার বয়ফ্রেন্ড আছে? বলে আমি এগুলো মানি না, আমি কিছু জানি না, আমি তোমার সাথে রিলেশনশিপে যাইতে চাই, আমি এতটুকুই জানি। তাই আমি বলছি যে আচ্ছা আপনার মনে হয় বিশ্বাস হচ্ছে না যে আমার বয়ফ্রেন্ড আছে, তো কিছু বলেন না। তো আমি আমার বয়ফ্রেন্ডকে কল দিলাম, আর ওরে আগে থেকেই জানাই রাখছি যে এরকম একটা ছেলে ডিস্টার্ব করে। তো ওরে কল দিছি, কল দিয়ে কনফারেন্স করে তারপর কথা বলাইছি। আমার বয়ফ্রেন্ড যে ছিল ওরে ভালো করে বুঝাইয়া বলছে যে ভাই ওরে ডিস্টার্ব করেন না, আমি বয়ফ্রেন্ড।
তো যাই হোক, তারপর অনেক পাগলামি সাগলামি করছে, অনেক কিছু করছে। তো এইভাবে গেছে অনেক, প্রায় কি বলবো, প্রায় 1 বছর বেশি হবে, 1.5 বছরই প্রায় হবে যে ও আমার পিছনে ঘুরছে। আমি কোনো পাত্তা দেই না। আমি যখন স্কুলে যাইতাম তখন ও আমার পিছনে পিছনে স্কুলে যাইতো। আমি স্কুলের ভিতরে ঢুকতাম, ও দেখা গেছে মাঠের পাশে দাঁড়িয়ে ছাদের দিকে হা করে তাকিয়ে থাকতো, কখন আমি ছাদে আসবো, আমাকে কখন আবার দেখবে। তো এইভাবেই চলতেছিল। আর আমাকে ফোন দিচ্ছিল আর আমি গালাগালি করতেছিলাম। তো গালাগালি করতেছিলাম। ওর নানা বাড়ি ছিল আমাদের বাড়ির পাশে, আমাদের বাজারের পাশে। তো আমি একটা পর্যায়ে আমার আম্মুকে ব্যাপারটা খুলে বলি যে আম্মু এরকম এরকম একটা ছেলে আমার খুবই ডিস্টার্ব করতেছে, আমার না খুবই বিরক্ত লাগে, আমার একটু ভালো লাগে না। আমি স্কুলে যাই, আমার পিছনে পিছনে স্কুলে যায়, আমি স্কুল থেকে আসি দেখি এক মাঠের কোনায় বসে আছে, আমার খুবই বিরক্ত লাগে, আমি এখন কি করব। ফোন দেয়, নাম্বার ব্ল্যাক লিস্টে রাখি, তারপর এক একটা নাম্বার থেকে ফোন দেয়, কান্নাকাটি করে, এই সেই। তো আম্মু বলে কি, আচ্ছা ছেলেটার সম্পর্কে একটু ভালো করে বল, একটু ডিটেলে বল যে আসলে কই থাকে না থাকে, মানে কোথায় কি। তো আমি বললাম কি, আমি যতটুকু জানি যে অমুক বাড়ি হচ্ছে ও নানা বাড়ি। তো আম্মু তো, আমাদের আবার ওই বাড়িতে আত্মীয় আছে। তো আম্মু করে কি, যেহেতু আত্মীয় আছে সেহেতু আম্মু ওই বাড়ির প্রায় সবাইকে চিনে, ওদের নানা বাড়ির। তো আম্মু তাদের একজনকে বিচার দেয়, যেরকম আমার মেয়েকে ডিস্টার্ব করে, এগুলো করতে মানা করবে না আপনাদের নাতিকে। তো এইভাবে আম্মু বলার পরে তারা বলে আচ্ছা ঠিক আছে আমি বলে দিব। তো বলে দিব বলছে, এরপরেও কোনো থামাথামি নেই। আমি একদিন ইচ্ছা মতো গালি দেই, যখন ফোন দেয় ইচ্ছা মতো গালি দেওয়ার পরে দেখি হঠাৎ করে আস্তে আস্তে দেখি যে পুরো যোগাযোগ অফ করে দেয়। যোগাযোগ অফ করে দেওয়ার পরে 6 মাস যোগাযোগ অফ থাকে, কোনো ফোন দেয় না, কিছু না। তো তখন তো আমার সম্পর্ক চলতেছে। তো একটা টাইম আমার ওই ছেলের সাথে ব্রেকআপ হয়ে যায়, যেহেতু ছোট সময়ের প্রেম, কোনো এক কারণে কিভাবে জানি ব্রেকআপ হয়ে যায়। তো বুঝেনি তো, ওই সময়টা আবেগের সময়, আবেগের বয়স। তো তখন আমি খুব ভেঙে পড়ি, খারাপ লাগে। আর প্রথম প্রেম ছিল, খুব কষ্ট পাই, এমনকি কান্নাকাটিও করছি, এরকমের অনেক কান্নাকাটি করছি। একা একা থাকি, মন মরা হয়ে থাকি, একটু খুব খারাপ অবস্থার ভিতরেই ছিলাম। তো ওই টাইমে আমি যে ও যখন যোগাযোগ অফ করে দেয়, 6 মাস কোনো যোগাযোগ থাকে না। তো এর ভিতর মাঝখানে একটা কথা আমি ফেলে রাখছি, যেটা হচ্ছে যে আমার ভাবির, চাচাতো ভাবির বাচ্চা হয়, ওদের নানা বাড়ির সামনে লুথান থাকে, লুথানে বসে। তো আমি ওই দিন রাত্রে পুরোটাই ওখানে ছিলাম। তো ওর নানা বাড়িতেই ছিল, এমনকি ও যখন দেখছে যে আমি ওখানে গেছি, ভাবির সাথে লুথানে গেছি, তখন ও যতক্ষণ না লুথান অফ করছে ততক্ষণ ও ওইখানে বসেছিল। আমি কখন বের হব, আমাকে কখন দেখবে, সারাটা দিন ওইখানে বসেছিল, সারাটা বিকাল, সারাটা সকাল, এবং কি রাত, এমনকি রাত 11টার দিকে মনে হয় ওই অফ করে দেয়, ওই 11টা পর্যন্ত ওখানে বসেছিল। তো যাই হোক, এভাবে করতেছিল। তো তারপরে ওই যে 6 মাস, তারপরে যোগাযোগ থাকে না। একদিন আমি হঠাৎ করে আমাদের বাজারে যাই, একটা ঘড়ির প্রয়োজন ছিল, একটা ঘড়ি কিনবো, হাত ঘড়ি, আমার নিজের জন্য। তো এরকম আমি যেতেছিলাম, তো তখন দেখতেছিলাম কি যে পিছনে ওর মতো করে কে জানি কথা বলতেছে 2টা ছেলে। তো এটা কানে আসার পরে আমি বুঝতে পারি যে এটা কি ওই ছেলেটা না, যে ছেলেটা আমাকে ডিস্টার্ব করতো। তো তখন আমি পিছনের দিকে তাকানোর পরে দেখি সত্যি যে ওই ছেলেটা আমাকে ফলো করতে করতে আমার পিছনে আসতেছিল। তখন মনে মনে ভাবলাম, দেখছো, যে ছেলেটার আমি এত গালাগালি করছি, এত বাজে ভাষায় কথা বলছি, সেই ছেলেটা এখনো আমার পিছনে ঘোরে, আসলে কেউ আমাকে ভালোবাসে। তখন এরকম একটা কিছু আমার ভিতরে কাজ করছে। তো আমি আর পিছনে না তাকিয়ে আমি সরাসরি
ওই ঘড়ির দোকানে গেলাম। তো ওই ছেলেটা পিছনে পিছনে গেল। ও আমি যে দোকানে ঢুকছি ওই দোকানেও না ঢুকে ও পাশের আমার সোজাসুজি আর একটা দোকানে গিয়ে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়েছিল। যখন আমি ওর দিকে তাকাই তখন ও চোখটা অন্যদিকে নেয়। তো এইভাবে হয়। হওয়ার পরে আর ওখানে বসে কথা হয় না। কথা না হওয়ার পরে আমি যখন বাসায় এসে যখন আমার ফোনটা হাতে নেই তখন দেখি ফোনে ও মেসেজ করছে যে আরিফা চায় মানে এখন কি মানে যায় না তোমার লাইফ আমাকে নেয়া। তো তখন তো এমনিতেই আমার অবস্থা খুব খারাপ ছিল, যেহেতু আমার ব্রেকআপ হয়েছে, বেশি দিন হয়নি। তো আমি তখন বললাম যে আচ্ছা, তারপর একটু কথা টথা হলো। তো তারপর আমি হ্যাঁ বলে দিলাম। হ্যাঁ বলা এটাও হচ্ছে আমার জীবনে একটা ভুল, যেটা আমি আমার দিক থেকে স্বীকার করতেছি। কারণ আমি এখানে আসছি শুধুমাত্র ওর ভুলগুলো তুলে ধরার জন্য না, আমার ভুলগুলো তুলে ধরার জন্য, যার কারণে যে জন্য হচ্ছে আপনারা যারা শুনছেন তারা জানি বুঝতে পারেন আর এই ভুল যাতে করে আর কেউ না করেন, সেই কারণেই আমার আজকে এখানে আসা। তো আমি কন্টিনিউ করছি। তো তারপরে হচ্ছে আমি হ্যাঁ বলে দেই। হ্যাঁ বলে দেওয়ার পরে চলতে থাকে ফোনে কথা হচ্ছে। তখন আমার কথা হচ্ছে তার কিছুদিন পরে আমার 9-এ ফাইনাল পরীক্ষা শুরু হয়ে যায়। তো ফাইনাল পরীক্ষা শুরু হয়ে যাওয়ার পরে ওর তখন হচ্ছে ও এসএসসি পরীক্ষা দেয়, না জানি রেজাল্ট দিছে এরকম একটা সময়। তো এরকম একটা সময় যখন, তো তখন এরকম চলতে থাকে, কথা হয়। তখন ও আমাকে বলে, জানো তোমার জন্য আমি কত কি করছি। কি করছো? বলে যখন তোমার কথা মনে পড়তো তখন এইভাবে কি করতাম, ওই যে একটা কোলা, আমাদের এখানে কোলা বলে, যে বিল যেটাকে বলে, যে একটা কোলা থেকে দৌড় দিয়ে আর একটা কোলায় যাইতাম আর নিজের মাথা নিজে গাছের সাথে তাকাইতাম যখন বেশি কষ্ট হইতো তখন। তো ওর ফ্রেন্ডরাও আমাকে মানে ওরে যখন আমি এড়িয়ে চলতাম তখন ওর ফ্রেন্ডরাও আমাকে ফোন টোন দিয়ে অনেক হুমকি দিত, আরিফা যদি শামীমের কিছু হয় তাহলে কিন্তু তোমার মানে খবর আছে, তো আমি বললাম যে লাইফে আমার ডিসিশন তো আমিই নিব, আপনারা কে যে আমার লাইফে ডিসিশন নিবেন? আমার লাইফ আমি কার সাথে প্রেম করব, কার সাথে থাকবো না থাকবো, পুরোটা হচ্ছে আমার ব্যাপার, এখানে আপনাদের কি? তাই এইভাবে বলার পরে তারপরে এভাবে অনেকেই ফোন দিয়ে আমাকে বিরক্ত করতো। যাই হোক, তারপর তো সম্পর্ক হওয়ার পরে এরকমের একদিন আমার একটু দরকারে, আমার তখন নানির যে বললাম ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে। তো আজকে ধরেন যে পরীক্ষা আজকে একটা দিছি, আগামীকালকে বন্ধ আছে, তারপর পরদিন লাস্ট পরীক্ষা, ফাইনাল পরীক্ষার শেষটা হচ্ছে তার পরদিন। তো বন্ধের দিনটা আমি কাজে লাগাই, দোষটা আসলে আমারই। তো বন্ধের দিনটা আমি কাজে লাগিয়ে আমি ওকে বলি যে চলো আমরা একটু পটুয়াখালী যাই। বলে কেন যাবা? আমি বলছি আমার একটু কাজ আছে, একটু কিছু কেনাকাটা লাগবে, কিছু কিনতে হবে। বলে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি তো ফ্রি আছি। তাই আমি বলছি তাহলে তো হয়েই গেল, চলো যাই। বলো আচ্ছা ঠিক আছে। তো ও তো তখন মানে পোলাপন মানুষ, তখন একটু টিউশনে করাইতো, 2-1টা স্টুডেন্ট পড়াইতো। তো ও বললো যে আমার হাতে তোর টাকা টোকাও নাই, তুমি ঠিক আছে আমাকে টাকা ধার দিও 500 টাকা, আমি তোমাকে এসে দিব, মানে এটা ভাড়া টাকা আর কি, দিয়ে আমার নিবে আর এসে ফেরত দিবে যখন ও ওখান থেকে টাকা পাবে প্রাইভেট থেকে যাদের পড়াচ্ছে। তো আমি বললাম যে আচ্ছা সমস্যা নেই, কোনো আমি দিব না, কোনো সমস্যা নেই। তারপরে আমি গেলাম, যাওয়ার পরে ওর নানা বাড়ির সামনে রাস্তা দিয়ে গেলাম, তারপরে কিছু দূর যেয়ে তারপরে ওকে পিক করলাম। তারপরে আমরা গেলাম, যাওয়ার পরে কিছুক্ষণ ছিলাম, পটুয়াখালীতে ছিলাম, আমার যেটা দরকার ছিল ওইটা কিনলাম। কেনার পরে আমরা ওখানে মনে হয় বসেও নাই, পটুয়াখালী কোথাও বসে খাইও নাই কিছু, না যদি খাইছিলাম মনে নেই। যাই হোক, তো পরে তো আসতেছিলাম ওই যে অটোতে করে আসতেছিলাম, তখন যখন মানে 2বার তো অটো চেঞ্জ করতে হয় বাড়িতে যেতে পটুয়াখালী থেকে,
তো যখন প্রথমবার অটো চেঞ্জ করলাম তখন ও আর একটা অটো নেবে, তো আমি বললাম কি যে না, এই পাশ দিয়ে না গিয়ে আমরা বরং নদীর পাশ দিয়ে হেঁটে হেঁটে গিয়ে কিছু দূর যাই, তারপরে ওখান থেকে আমরা অটো নেব, অটো নিয়ে তারপরে বাসায় যাব। আমার নদী খুব ভালো লাগে। এখানেও ভুলটা কিন্তু আমারই। তো তারপরে ও বললো আচ্ছা ঠিক আছে, আমার তো কোনো সমস্যা নাই। তখন দুপুর ঠিক 12টা বাজে। তো নদীর পাড় থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর আমার মনে পড়ছে না যে আমি ওর হাত ধরছি, এটাও আমার মনে পড়ছে না যে হাত ধরছি কিনা। তো যাই হোক, তো তারপরে পাশাপাশি হাঁটতেছি হাঁটতেছি, তারপরে একটা বাড়ির সামনে এসে বসলাম নদীর পাড়ে। পিছনে একটা বাড়ি, ওখানে কয়েকটা বাড়ি, তো পিছনে একটা বাড়ির সোজাসুজি বসলাম। আর হাতের ডান পাশেও মানুষ গোসল করছে, বাম পাশেও নদী, তো নদীতে আর সামনে দিয়ে ট্রলার, নৌকা এগুলো চলতেছে। তো বসে একটু কথা বলতেছিলাম। কিছুক্ষণ পরে দেখলাম যে ওই বাড়ির ভিতর থেকে একটা ছেলে আসলো। ছেলেটার বয়স আনুমানিক হবে 25 থেকে 26 বছর। তো এসে বললো কি যে আপু আর ভাইয়া, আপনারা প্লিজ এখানে বসবেন না। আমি বলছি কেন ভাইয়া, আমরা তো কোনো সমস্যা করতেছি না, আমরা তো বসে আছি, বসে বসে নদী দেখতেছি। বলছে না বসেন না, আপনাদের ভালোর জন্যই বলছি, যদি আপনারা এখানে বসেন তাহলে দেখা গেছে মানুষ আজে বাজে কিছু করবে আর আপনাদের সমস্যা হতে পারে, বসা ঠিক না। তো উনি যেহেতু বলছে বসা ঠিক না, সেহেতু ওখানে বসা ঠিকও হবে না, যেহেতু ওনার বাড়ির সামনেই ওটা, আমরা যেখানে বসছি বাড়ির সামনেই জায়গা। তো আমি করলাম কি, আমি আর ওর সাথে সাথে উঠে গেলাম যে চলো যাই, এখানে থাকা ঠিক হবে না, যেহেতু উনি বলছে যাক ভালোই একটা কাজ করছে, আসলেই ভালো মানুষ আছে। তখনও এটাই বলতেছিলাম যে ভালো মানুষ আছে। তো তারপরে আমরা ওখান থেকে সাথে সাথে হেঁটে যাচ্ছি। কিছু দূর গেছি, যাওয়ার পরে নদীর পাশ থেকেই ওই রাস্তা ধরে হেঁটে হেঁটে এগোচ্ছি। তো এরপর দেখলাম যেটা, যে আমাদের সামনে একটা বাইক এসে দাঁড়ালো। যে ড্রাইভ করছে সে আর পিছনে একজন বসা, দুইজন ছিল। তো দুইজন আমাদের সামনে বাইকটা থামিয়ে বলতেছে যে আপনারা কারা? আমরা বলতেছি আমরা তো আমরা। তো পরে বলতেছে আপনারা কি হন সম্পর্কে? তো বলা তো যায় না যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, সেটা তো বলাই যায় না, আর ওটা তো গ্রাম। তো বলতেছিলাম যে আমরা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই বোন। বলছি এখানে আসছেন কেন? বললাম যে এখানে আসছে ঘুরতে আসছি, নদী তো নদী আমার খুব ভালো লাগে, তো এই জন্য ভাইয়াকে নিয়ে ঘুরতে আসলাম। তো বললো যে এইভাবে তো ঘোরা ঠিক না, আপনারা আসলে কারা, আপনাদের বাড়ির ফোন নাম্বার দেন, কথা বলবো। তো তখন তো বুঝেননি যে কি অবস্থা। তো ফোন নাম্বার দিলাম না, আমার হাত থেকে আমার মোবাইল নিয়ে নিল, ওর হাত থেকে ওর মোবাইল নিয়ে নিল, আমার পার্স নিয়ে নিল। পুরো অবস্থা পুরা কি বলবো, মানে খুব বাজেভাবে অবস্থা করে ফেলছে। তো অনেক মানুষ জড়সড়, এদিকে বলতেছে বিয়ে পড়াবে। এখন আমি তাকাই ওর মুখের দিকে, ও তাকায় আমার মুখের দিকে, কি বলে বিয়ে, কি বলে এগুলা, কিসের বিয়ে কিসের কি। তো তখন তো বুঝেনি, আমি ক্লাস 9-এ, শেষ সময় ক্লাস 9-এর, আর ও পরে হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ার ক্লাস শুরু করে নাই, এমন একটা সময় আর কি। তো যাই হোক, তখন মাসটা ছিল ডিসেম্বর মাসের, হ্যাঁ ডিসেম্বর মাস। তো ডিসেম্বর মাসের 13 তারিখ ছিল। তো 13 তারিখ ছিল। তো তখন আমরা রাজি হই নাই যে বাসার ফোন নাম্বার দিব, আর দেয়া তো যায়ও না, সেটা তো বুঝেনি। তো ফোন নাম্বার চাইলেও দিলাম না। তো বললো কি যে ঠিক আছে ফোন নাম্বার দিচ্ছেন না, ঠিক আছে ভালো, এখন আপনারা আমাদের বাইকে ওঠেন, আমাদের এই বাইকে ওঠেন, যার যার বাসায় আমরা নামিয়ে দিয়ে আসবো। তো সেটাও তো সম্ভব না, কারণ বাড়িতে তো শুধু আমাদের একাদের তো একবারই না, আর একাদের একবারই থাকলে তো সেখানে মা থাকতে পারে, বাবা ভাই, বড় ভাই বা বড় বোন। যাই হোক, তো আমরা কোনোভাবেই রাজি হলাম না যে না, আমরা কেন আপনার বাইকে যাবো, আমরা হেঁটে যেতে পারবো, আমরা গাড়ি করে যেতে পারবো। তো উনি কোনোভাবেই শুনলো না। এর ভিতরে ওখানে অনেক গ্রাম, তো অনেক মানুষজন জড়ো হলো।
যে জ্বর হলো, জ্বর হওয়ার পরে বাজে একটা অবস্থা, এখন বলতেছে যে ইয়া করছে, বিয়ে পড়াই দেব। এখন বিয়ে কিভাবে কি সম্ভব এত ছোট ছোট বয়সে? আমি ক্লাস 9-এ পড়ি একটুখানি, তখন তো মনে হয় যে আমার আম্মু কিছুদিন আগেই আমাকে কোলে নিয়ে বেড়াইছে, এমন অবস্থা। তো আর ও তো ছোট, ও তো ইন্টার ফার্স্ট ইয়ার পরে, অতটা বড়ও না। তো যাই হোক, এক পর্যায়ে অনেক মানুষজন জড়ো করছে এদিকে আমাদের এলাকায়, এবং খবর হয়ে গেছে যে এরকমের, ওইখানে আমাদেরকে এভাবে ধরছে, ওইখানে মানে সবাই জড়ো হয়ে আটকে রাখছে। এদিকে আমার আব্বু সে ঢাকাতে, মিরপুরে আমার কাকার ওখানে। আর হচ্ছে আমার 2 ভাই হচ্ছে বড়, আমি 3 ভাইয়ের এক বোন। 2 ভাই বড়, ওরা ঢাকাতেই। মাঝখানে ওই টাইমটায় আমার বড় ভাইয়ের একটু খোঁজ খবর ছিল না, কোনোভাবেই খোঁজ খবর ছিল না, 6 মাস খোঁজ খবর ছিল না। তো ভাইয়ার সাথে যোগাযোগ অফ ছিল, আর মেজো ভাইয়া তখন ঢাকাতেই ছিল। তো এদিকে আম্মুকে ফোন দেয় আমার থেকে নাম্বার নিয়ে, যে আপনার মায়ের নাম্বার দেন। কি আর করার, লাস্টে আম্মুর নাম্বার দিলাম। আম্মু খুবই অসুস্থ থাকে বাসায়, খুবই অসুস্থ। আমার ছোট ভাইটার বয়স তখন 4 বছরের মতো এরকম মনে হয় হবে, 4 বছর বা 3 বছর, যাই হোক এরকম হবে। আম্মু খুবই অসুস্থ, অনেক জ্বর। আমি বাসা থেকে এটা দেখি বের হয়েছি, অনেক জ্বর, বিছানা থেকে উঠতে পারে না, এমন অবস্থা। আম্মুকে ফোন দেয় যে আপনার মেয়ে এরকম এরকম একটা ছেলেকে নিয়ে এরকম ঘুরতে আসছে, আমরা এখন ধরছি, বিয়ে পড়াই দেব। এখন আম্মু তো কি করার, হাত পা বাঁধা, বাসায় না আছে বাবা। বাবা থাকলেও কাজ হতো না, সেই ব্যাপারে আমি পরে আসি একটু পরে। না আছে বাবা, ভাই, কেউই তো নাই। আম্মু অসুস্থ, তার বাড়ির চাচারা তারা খুবই রাগী, তারা এই ব্যাপারে আসবেও না, এরকমের। এখন আম্মুকে তো ফোন দিচ্ছে সবাই, একটু পরে পরে এক একজন ফোন দিয়ে এটা সেটা বলছে, এখন কি করবে এসে, আপনার মেয়েকে তো বিয়ে দিয়ে দেবো এসে। আমাকে ফোন দিল যে আপনার মা কথা বলবে, কথা বলেন। আমি তো আম্মু বলছি, এরপরে আমি কিছু বলতে পারি না, আমি কান্না করে দিছি। আর কান্না করাটা তো খুবই স্বাভাবিক, কারণ আমার তো কোনো ভুল ছিল না, আমাদের তো কোনো দোষ ছিল না তখন। যাই হোক, তারপর আম্মু তাদেরকে একটা কথাই বলে যে আমি অসুস্থ মানুষ, আমি তো আসতে পারতেছি না। এখন আমার মেয়ে যদি ভুল করে, তাহলে আপনারা যদি মনে করেন যে হ্যাঁ ও ভুল করছে, ওই ছেলের সাথে বিয়ে দিবেন, তাহলে ঠিক আছে, আমি অনুমতি দিয়ে দিলাম, দিয়ে দেন। আমি অনুমতি দিয়ে দিছি, যেহেতু আমি ওখানে আসতে পারতেছি না। তো আম্মু অনুমতি দিয়ে দেয়, তারা করে ওইখানে হচ্ছে তারাও হয় যে হ্যাঁ বিয়ে দিবে, তারা তো এমনিতেই চায় বিয়ে দিবে। তো তখন হচ্ছে আমি ওরে বলি যে তুমি কি আমার বিয়ে করবা, তুমি কি চাচ্ছ? ও বলে হ্যাঁ আমি করব, আমি তোমার ভালোবাসছি, তো এতদিন তোমার পিছনে ঘুরছি, তোমার ভালোবাসছি তো তোমাকে পাওয়ার জন্যই। ঠিক আছে, এখন না হয় ছোট, এখন কি করব, আমি তো চাইছিলাম আরো পরে কিছু করতে। ঠিক আছে, তুমি পারবা না, আমি যা খাইতে পারবা না, যেখানে থাকতে পারবা না? আমি বললাম হ্যাঁ পারবো, কারণ তখন কিন্তু আমি তাকে ভালোবেসে বলছি না যে তুমি আমাকে বিয়ে করো, কারণ তার সাথে আমি ওই প্রথমেই রিলেশনশিপ হওয়ার প্রথম দেখাতেই তার সাথে আমার এই গ্যাঞ্জাম, আর সেটা দেখাটা হয়েছে সম্পর্ক হওয়ার ঠিক 12 দিন থেকে 15 দিনের মাথায়। তো বুঝতেই পারছেন যে কতটুকুই বা ভালোবাসি, বা কতটুকুই তার প্রতি আমার অনুভব কাজ করছে, সেটা তো বুঝতেই পারছেন। তো যাই হোক, আমি বলি যে ঠিক আছে, তাহলে তুমি আমাকে বিয়ে করো, এখন আমি তোমাকে বিয়ে ছাড়া আমি বাসায়ও যাব না, আমার তো মান সম্মান তো শেষই, এখন আমি কিভাবে কি করব, এখন আমি পারবো না, চাচারা বাড়িতে খুব রাগে আমার মেরেই ফেলবে, আমি এখন কি করব? তো ও বললে যে কোনো সমস্যা নেই, আমি বিয়ে করব। ও খুব কান্নাকাটি করে, ওনাদের বয়স তো কমই দুইজনেরই। তো ওইখানে ঘটনাস্থলে আমাকে কেউ যা বলার একটু মুখে বলছে, ওইরকম কেউ কিছু বলে নাই। ওকে একটু মারছে বলতে একটু লাথি মাথি দিছে বা গায়ে হাতটা তুলছে। তো এক পর্যায়ে ওর বাবাকে ফোন দেয়, ওর বাবাকে ওইখানের লোকজন ফোন দেওয়ার পর বাবা আসে, ভাইরা আসে, আসার পরে
এলাকার ওই মানুষজন বলতেছে যে আমরা তো বিয়ে পড়াবো, এখন আপনি কি বলেন। ওর বাবা একটু অন্য টাইপের, খুব রাগী আর খুব মানে সহজ টাইপের আর কি না। যাই হোক, তোর বাবা বলে যে না, কখনোই সম্ভব না, কখনোই কখনোই এই মেয়ের সাথে আমার ছেলে বিয়ে দিব না, এত অল্প বয়সে কখনোই না। ভাইয়েরাও ঠিক সেম কথাই বলে। তো বলাতে এখন আমার তো বিয়ে করতেই হবে, যেহেতু মান সম্মান তো প্রায় সবই শেষ। তো ও ও বলতেছে হ্যাঁ আমি করব। ওর বাবার শুধু শুধু মিথ্যা কেন বলবো, ওর বাবার ইয়াতেও গেছে যে না আমি আব্বা আমি বিয়ে করব। এতেও মাইরও খায়, ওর বাবা ওরে থাপ্পড় দেয়। যাই হোক, এরপরে ওখান থেকে আপনার হচ্ছে মাইরও খায়। তারপর যাই হোক, ওখান থেকে যেভাবে হোক ওর বাবা কি করে, ওর বাবা দেখে যে এখন অবস্থা খুব খারাপ, এলাকার মানুষজন ক্ষেপে আছে, বিয়ে দিয়েই দিবে। কেউ কাজী ডাকতে গেছে, কেউ মিষ্টি আনতে গেছে, এমন একটা অবস্থা। তোর বাবা করে কি, থানায় ফোন দেয়, আমাদের থানায়। তো থানায় ফোন দিলে ওসি কে বলে যে আপনি আসেন। তো ওসি আরো ইয়া নিয়ে চলে যায়, ঘটনাস্থলে চলে যায়। তো চলে যাওয়ার পরে তারপরে যখন চলে যায়, তখন ওখান থেকে আমাকে আর ওকে নিয়ে আসে। তখন রাত 8টা, 8:30 বাজে। এইটা ঘটনাটা প্রথম যে সূত্রপাত, তখন কিন্তু বাজে দুপুর 12:30। আর আমাদের যখন থানায় নিয়ে আসে তখন হচ্ছে রাত 8:30। থানায় নিয়ে আসে, এলাকার অনেক মানুষজন থানায় যায়, গণ্যমান্য যারা আছে আমাদের এলাকার তারা যায়, মেম্বার চেয়ারম্যান যায়, আমার আম্মু যায়, আমার ছোট চাচি আছে তাকে নিয়ে যায়, আমার ছোট ভাইটাকে বাসায় ঘুম পাড়িয়ে। আমার বাড়ির লোক ওই রকমের যায় নাই কেউ। একটা চাচা গেছিল ঠিকই, কিন্তু সে পক্ষে কথা বলেনি, বিপক্ষেই কথা বলছে। ওই যে বিপদে কেউ পড়লে তখন যে আপন মানুষগুলো অনেক সময় পাশে থাকে না, তেমনটাই হয়েছে আমার বেলা। যাই হোক, আমার নিজের যে চাচাতো ভাই ছিল বড় বাড়িতে, আমাদের একদম বংশের বড়, ওই ভাইয়া পর্যন্ত যায়নি। কিন্তু যদি আমার আপন ভাই থাকতো তাহলে তো অবশ্যই ওখানে যাইতো। তো যাই হোক, তারপরে গেছে আম্মু, যাইয়া কি আর বলবে, এমনিতে অসুস্থ, যা বলার মুখে বলছে। এদিকেও তো খুব কান্নাকাটি করে মাথা রাতার রাখায় থানায় বসে যে আমি ওরে বিয়ে করবে, এই সেই দুনিয়ার কথা। এদিকে আমিও বলতেছি হ্যাঁ বিয়ে তো করতেই হবে। এদিকে ওসি স্যার মিটিং একটা টাইম দিল, যে এই টাইমে রাত 11টা বললো যে এই টাইমে মিটিং এ বসবো, ছেলে মেয়ে ওদের গার্ডিয়ান সবাই থাকবে। তো এখন ওই সময়টা ইয়ে করলো, করার পরে যারা আমাদের পক্ষে আছে, আমাদের এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি যারা আছে, যারা সবসময় আমাদের পাশে থাকে বা একটা সমস্যা হলে যারা সাপোর্ট দেয় বা পরামর্শ দেয়, তো তারা বলতেছিল কি যে শোনো তোমার একটা কথা বলি, যখন ওসি স্যার জিজ্ঞাসা করবে যে ওসি স্যার তো চাইবে না তোমাদের বিয়ে দিতে, তখন তুমি কি বলবা, তখন তুমি যেটা বলবো আমরা শিখিয়ে দিচ্ছি। তখন তুমি বলবা যে স্যার ওর জন্যই তো আমার ইজ্জত নষ্ট হয়েছে, আজকে থানায় পর্যন্ত, আমি একটা মেয়ে মানুষ, থানায় পর্যন্ত। তো আমি ওরে বিয়ে ছাড়া আমি বাসায় যাব না, যদি যাই তাহলে আমি বাসায় গিয়ে কিন্তু আত্মহত্যা করবো, বিষ খাবো। তো আমি চিন্তা করলাম তখন যে সবাই যখন বলছে তারা তো বড় মানুষ, বুঝে শুনেই বলছে। তো এখানে আমার এই কথাটাই আসলে ওসি স্যারকে বলা উচিত। তো আসলে কথায় আছে যে নিজের বুদ্ধিতে মরাও ভালো, তো তেমনটাই হয়েছে। সেটা পরে আমি আন্দাজ করতে পারছি, এখন বুঝতেছি। তো আমি ওইটাই বলছি ভিতরে যখন ডাকছি যে স্যার আমি ওর সাথে আমার বিয়ে দেন, নয়তো স্যার আমি মানে আত্মহত্যা করবো, আমি বিষ খাবো। তো তখন ওসি মানে রেগে যায় খুব, বলে যে
এই মেয়ে এখনই এই কথা বলছে, যদি ও বাসায় যায় তাহলে তো এই মেয়ে বিষ খাবে, আর বিষ খাইলে মানে সুইসাইড করলে তো লাস্টে আমার নামেই তো কেস হবে, তখন আমি কেন কেস খাবো, আর এই বাল্য বিবাহ তো আমি দিতেও পারবো না। তো এইভাবে বলার পরে যেটা হয়, বলার পরে আমাদেরকে ওই দিন থানায় থাকতে হয়, পরদিন আমাদেরকে চালান করে দেয় কোর্টে। কোর্টে চালান করে দেয়, মাঝে মাঝে হাসিও পায় যে কোনো ভুল করলাম না, কিছু করলাম না, তারপর আজকে এত কিছু। একটা মেয়ে মানুষ জেল পর্যন্ত খাটছে ভালোবাসার জন্য, প্রেমের জন্য। যাই হোক, পরদিন আমাদেরকে জেলে পাঠায়, তখন দুপুরে 11টা বাজে সকাল। তো জেলে পাঠায়, চলে যাই। তারপর ওইখানে যাওয়ার পরে যখন আমাদের একটা কোর্টে একটা রুমে রাখে, তখন একই রুমে রাখে, তখন ও করে কি, ওই যে দেয়ালের সাথে মাথা টাকায় কান্নাকাটি করে, যে যে কান্নাকাটি করে আর বলে যে আমি ওরে বিয়ে করি, ভালোবাসি, আমি ওরে বিয়ে করব, আমি আর কিছু জানি না। তো পরে আমারও লাগে যে দেখছো, আসলেই আমাকে ভালোবাসে, নইলে এই বিপদে পড়ে তো পারতো পালাইয়া যাইতে, কিন্তু ও সে শুরু থেকেই বলতেছে যে ও আমার ভালোবাসে। তো এদিকে আম্মু তো তখন ওইরকম রাজিও না, তো আর ছোট ছেলে, ঠিক আছে, আর আমিও তো ছোট, তো সবাই একটা কথাই বলতেছিল যে আন্টি, ওখানে যত পুলিশ ছিল, আসামি ছিল বা এমনি লোক ছিল, সবাই বলতেছিল যে আন্টি, আপনার মেয়েটা এই ছেলের কাছে বিয়ে দেন, ছোট কি হয়েছে, বড় তো হবে, বিয়ে দেন, দেখবেন যে ভালো হবে, সুখে থাকবে, মনে করবেন আমাদের। বিশ্বাস করবেন কিনা আপনারা জানি না, সবাই একই কথা বলতেছিল, সেই থানা থেকে কোর্ট পর্যন্ত যত মানুষ ছিল সবাই একই কথা বলতেছিল ওর কাহিনী দেখে। তারপর আম্মু কিছু বলে না, আম্মু বাইরে থেকে খাবার আনে, ওরও দেয়, আমারও দেয়, ওই খাবার তোর মুখে যায় না। যাই হোক, এভাবে চলতে থাকে। চলার পরে 5টা বাজে আমাদেরকে জেলে নিয়ে যায়, ওখানে থাকি, ওখানে একটা রাত থাকি। একটা রাত মনে হয়েছে যে 1 যুগ। এত কষ্ট জেলের ভিতরে, যে এত কষ্ট, মানে কি বলবো, মানে আমরা আবারও আসবো বন্ধুর কাছে। বুঝতে পারছেন, একটি মানুষ তার জীবনের পুরনো কথাগুলো আমাদের সামনে তুলে ধরছেন, অত্যন্ত ইমোশনাল একটি আবেগঘন অবস্থায় এই মুহূর্তে। জাগ এফএম 94.4 স্টুডিওতে আমি যখন লাভ স্টোরি করতে বসি, আমাকে এরকম সিচুয়েশনের মুখোমুখি প্রায় প্রতি সপ্তাহেই হতে হয়। তো আপনারা যারা দেখছেন এই মুহূর্তে, তাদেরকে বলছি যে আপনার জীবনের ভালোবাসার এই অভিজ্ঞতাগুলো যদি আপনি চান, আপনি শেয়ার করবেন আমার সাথে, তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে আমার এখানে। এবং আপনার যদি মনে হয় আজকের গল্পটা প্রচারযোগ্য, ভালো লাগছে, কিংবা আপনি কিছু জানতে পারছেন, তাহলে আপনি আরেকজনের সাথে শেয়ার করেন। মানে আমি তো 1000বার বলতে পারবো, কিন্তু আপনার শেয়ারটা আমি করে দিতে পারবো না। আপনার যদি মনে হয় আমার স্টোরিটা আজকে যেটি আমি এখানে প্রচার করছি সেটা প্রচারযোগ্য এবং আপনি এটা দেখছেন, তাহলে আপনি অন্য কেউ দেখানোর ব্যবস্থা করবেন। আপনার কাছে আমার অনুরোধ থাকবে, স্টার্ট ওয়াচ পার্টি নামে দেখেন লাইভের নিচে একটা অংশ আছে, জাস্ট স্টার্ট ওয়াচ পার্টিতে ক্লিক করেন। আপনি আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করে সেখানে নিচেই দেখতে পারেন। আপনি আপনার গার্লফ্রেন্ডকে, আপনি আপনার প্রিয় হাজব্যান্ডকে, যে হয়তো বা প্রবাসে থাকে, তাদেরকে কিন্তু এখানে মেনশন করে দেখাতে পারেন। স্টার্ট ওয়াচ পার্টি খুব ভালো একটা অপশন, একটা অনুষ্ঠান সবাই মিলে উপভোগ করার জন্য। শেয়ার অপশনটা তো সবসময় খোলা থাকে, ইতিমধ্যে অনেকেই শেয়ার করেছে, আমি কৃতজ্ঞ সেই মানুষগুলোর কাছে। বাট এই যে মানুষটা অশ্রু ঝরছে, আজকে তার অশ্রু ঝরছে, কে বলতে পারে অন্যদিন আমার পরিবারের বা আমারই না অশ্রু ঝরে। সো সেই সিচুয়েশনে পৌঁছানোর আগে আমরা যদি আজকের ভিডিওটা সবার কাছে পৌঁছে দিতে পারি, হয়তো 2-1টা মানুষ বেঁচে যেতে পারে। দেখুন, গল্পের মধ্যে একটা ছোট্ট টুইস্ট ছিল, কিন্তু মানে ও আর ওর বয়ফ্রেন্ড ওরা গিয়েছিল ঘুরতে, এবং খুব অল্প বয়সে ওদের রিলেশনশিপ, কলেজে পড়ে, এবং তখন তার স্কুলে পড়া একটা মেয়ে, এবং তাদেরকে একটি জায়গায় একটি চক্র তাদেরকে ধরে এবং তাদের কাছ থেকে মোবাইল ফোন, মানি ব্যাগ, এগুলো সব নিয়েই নেয়। সেখানেই তারা ক্ষান্ত হয়নি, তারা সেখানে তাদেরকে বিয়ে করিয়ে দিতে হবে,
যাবে জোর করে, এবং সেটার মতো একটা ব্যবস্থা তারা নিয়ে নেয়। এবং সেই জায়গা থেকে গল্পটা কোথায় যাচ্ছে আপনারা বুঝতেই পারছেন। অলরেডি সে যেমনটা বলছে যে একটা রাত পুরোটা তাদেরকে থানায় থাকতে হয়েছে। অর্থাৎ একটা স্কুল পড়ুয়া মেয়ে, সে আসলে বেরিয়েছিল তার বয়ফ্রেন্ডের সাথে কোথাও যাবে, কিন্তু নিজের এলাকার বাইরে যখন চলে গেছে সেখানে এক শ্রেণীর মানুষ কিন্তু এই ধরনের থাকেন, তারা হয়তো বা আজকে আমার রেডিও শুনছেন, এরকম মানুষ অনেক আছেন যারা এই ধরনের কি বলবো ট্র্যাপে ফেলার জন্য সবসময় রেডি থাকেন। তো আজকে তোমরা যারা শুনছো, স্কুলে পড়ো বা কলেজে পড়ো, এই যে বয়ফ্রেন্ডের সাথে বাইকে চড়ে হুট করে চলে যাচ্ছ, কালকে কলেজ কেটে এসে থাকো, আমি তো স্কুলের ড্রেসটা পাল্টে চলে যাব, তারপরে যে তোমার মার কাছে বা তোমার বাবার কাছে এরকম ফোন যাবে না, কে বলতে পারে? হাসছো আমার কথা শুনে, আরে ভাই কত ঘুরে আসলাম। বন্ধু, বিপদ কিন্তু যে কোনো একটা দিনই আসে, সেদিন কিন্তু আসলে বয়ে কোলে আসে না। আর সেদিন যে মান সম্মান তো যাবেই, সাথে যে এই রকমের ভুল ডিসিশনে জড়িয়ে যেতে পারো তুমি, সেই কারণেই আমি এই গল্পটাকে সিলেক্ট করেছি। তার মানে আজকের এই যে মানুষটাকে এখানে নিয়ে আসা, এত রাতে তিনি এখানে এসছেন, এর পেছনে কারণটা হচ্ছে তোমরা যারা টিনেজার, বিশেষ করে স্কুলে কলেজে বা ইউনিভার্সিটিতে সত্য ভর্তি হয়েছো, হয়তো একটু ভাবছো আমি তো বড় হয়ে গেছি, আমার বয়ফ্রেন্ড আছে, আমি এখন প্রেম করি, আমার তো আসলে বাবা মা এখন আমাকে বকা দিলে কি হয়েছে, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে চলে যাব। এই যে স্বপ্নগুলো দেখো, এই যে ঘরে বসে অনেক রকমের অদ্ভুত রকমের স্বপ্নগুলো দেখো এবং কল্পনা রাজ্যে তোমরা ভাসো, আসলে রিয়েলিটি কিন্তু তা নয়, রিয়েলিটি ডিফারেন্ট। এই দিকেই আমরা আগাচ্ছি। এবং আমার যে বন্ধু আরিফা, আপনাকে আমি বলবো যে আরেকটু ফাস্ট করতে হবে, কারণ সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে, অলরেডি 1 ঘন্টা আপনি বলে ফেলেছেন, আপনার হাতে সময় খুব অল্প। এরপর একটু দ্রুত শুনবো আমরা তারপরে কি হলো, কারণ আপনি যদি এক জায়গায় বলতে থাকেন তাহলে কিন্তু পুরো গল্পটা শেষ করতে পারবেন না আপনি। সো আমরা সেখানে চলে যাব যে বিয়ে কিভাবে হলো, তারপরে কেন আজকে আপনাকে এখানে আসতে হলো, সে গল্পটা আমরা নিশ্চয়ই শুনবো। আর আপনাদেরকে বলছি যে হালকা কিংবা ভারী যে কোনো খাবারের সাথে নিজেকে সবসময় 100% কুল রাখতে সাথে রাখুন প্রাণাপ। আর লাইফের প্রত্যেকটা মুহূর্তকে উচ্ছ্বাসে ভরপুর করে তোলার জন্য প্রাণাপ 2 লিটারের সাথে এখন প্রাণ লাগছে 170 মিলি, পুরোটাই ফ্রি। আমার এই অনুষ্ঠানটা কিন্তু একযোগে আপনারা ফেসবুক থেকে দেখছেন, জাগো এফএম এর পেজ থেকে এবং আরজে উদয়ের ভেরিফাইড পেজ থেকে। যারা যেখান থেকে লাইভটা দেখছেন দয়া করে লাইভটা শেয়ার করবেন, এবং আমার ইউটিউব যে চ্যানেল রয়েছে আরজে উদয় অফিসিয়াল এবং জাগো এফএম এর যে চ্যানেল YouTube/জাগো এফএম, সেখান থেকে অনেকে দেখছেন আজকে, দেখতে পাচ্ছি। তাদের কাছে বিনীত অনুরোধ করবো যে তোমরা যারা ইউটিউব থেকে দেখছো, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বইলো, মেনশন করো, তাদেরকে শেয়ার করো, কারণ তোমরা যখন লাইক কমেন্ট বা শেয়ার করো তখন আমরা এই ছোট ছোট ইউটিউব চ্যানেলগুলো যারা তৈরি করি তারা ইন্সপায়ার হই আরো ভালো ভালো ভিডিও করতে। আজকের এই গল্পটার অনেক না বলা কথা নিয়ে আমরা একটা ভিডিও নির্মাণ করেছি, যেটা আগামীকালকে তোমরা দেখতে পারবে আমার ইউটিউব চ্যানেলে আরজে উদয় অফিসিয়ালে। সেটা তোমরা কালকে যদি মানে তোমরা যদি খেয়াল রাখো তাহলে ইউটিউব চ্যানেল থেকে সেটা পেয়ে যাবে। মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা বাজিয়ে রাখবেন। আপনাদের সুবিধার্থে আমি আরজে উদয় পেজের ফার্স্ট লিঙ্কে আমি অলরেডি দিয়ে দিয়েছি, আমি একটু পরে আরেকটা চ্যানেলের লিঙ্ক দিচ্ছি, যেটা হচ্ছে বিশেষ করে আপনাদের যাদের বাচ্চা আছে, স্পেশালি ইটস এ কিডস চ্যানেল। আমি বিশেষ করে এদেরকে ইন্সপায়ার করার জন্য একটা ছোট্ট নতুন চ্যানেলের কাজ করা শুরু করেছি। সো তোমরা তোমাদের ফ্যামিলিতে অনেক ছোট ছোট ভাই বোন আছে, হয়তো একদম বেবি, সো সেই তাদেরকে নিয়েই আমি এই চ্যানেলটা ক্রিয়েট করছি। সো এই চ্যানেলটা তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো, বেল বাটনটা বাজায় রাখো, অনেক মজার মজার ভিডিও তোমরা এখান থেকে পাবে। মাত্র স্টার্ট করেছি আজকে। সো লেটস সি, আমরা আবার গল্পে চলে যেতে চাই। আরিফা, এবার তারপরে কি হলো যে দ্রুত শুনবো। হ্যাঁ, তারপরে ভাই যেটা হলো যে ওখানে থাকে এক রাত থাকার পর দিন মানে হচ্ছে ওখানে অনেকে যারা বড় বড় অফিসার আছে আমাকে অনেকভাবে ডেকে জিজ্ঞাসা করছে যে ওখানে আসলে ওই ছেলে আমাকে ডেকে নিচ্ছে কিনা বা ওর কোনো দোষ আছে কিনা। আমি সব জায়গায় একই কথা বলছি যে না, ওর কোনো দোষ নাই, আমি বলাতেই ও আমার সাথে গেছে, আমার প্রয়োজনে ও গেছে, কখন কাউকে বলে নেই যে ও নিচ্ছে বা কিছু, কারণ ও তো নেয়নি, কারণ ভুল তো আমারই ছিল, আমি ওরা নিয়ে গেছি। তো এটা বলার পরে ঠিক আছে। তো আমার নিজের যে খালাতো ভাই ছিল উকিল, উনি কোর্টের, তো ভাইয়ে আমার কেসটা হাতে নেয় এবং সে পরদিন মানে আমাদের দুজনকেই দেয়, দুজনকে জামিন দেয়। তো মানে হচ্ছে জামিন দেয়। তো পরদিন আমাদের বের হতে হতে 15 তারিখ বের হতে হতে আমাদের মাগরিবের পর বের হই আমরা। তো বের হওয়ার পরে ওরে আর দেখি না, ওর বাবার সাথে চলে যায় আর আমি আমার আম্মুর সাথে তখন চলে যায়। তখন আমার একটা ভাইয়া আমাকে তখন খুব মানে আপন ভাইয়ের মতোই আমাকে জড়িয়ে ধরে বলে যে বোন, তোমার একটা কথা বলি, যে অভাব যখন আসে তখন ভালোবাসার জানালার পাশ দিয়ে দৌড়ে পালায়, এই জিনিসটা সবসময় মনে রাখবা। তো সেইভাবেই নিজের জীবন গড়ো, সেইভাবেই কাউকে বেছে নাও, এইভাবে আর ভুল করো না। ফোন মানে করে রাখে ওর বাবা মায়ের ফোন, ওরে ভালো একটা প্যান্ট পরতে দেয় না, শার্ট পরতে দেয় না, যদি ও আমাকে দিয়ে
চলে যায় কোথাও, এই কারণে যদি ভেগে যায় আমাকে নিয়ে। তো এইভাবে চলতে থাকে। তো ও 17 তারিখ আমাকে ওর একটা ফ্রেন্ডের মাধ্যমে আমাকে ফোন করে আমার খোঁজখবর নিচ্ছে যে কেমন আছো, কি অবস্থা কি। তো আমি কান্না করে দেই যে দেখো এখন আমি কি করব, আমার তো ইজ্জত শেষ, এখন আমি কি করবো, বিয়েও তো হলো না। তো আমি ওরে বললাম যে চলো আমরা বিয়ে করি। তো ও বললো হ্যাঁ কোনো সমস্যা নেই, আমি রাজি। তো যাই হোক ওই দিনই আমরা কোর্টের মাধ্যমে ও রাজি ছিল। আমার যে মেজো ভাই ছিল ও ব্যাপারটা শুনে ও ওই এক ড্রেসই চলে আসে। তো ও ছিল, তো ও কি করছে, ধান ক্ষেতের ভিতরে পালিয়েছিল যাতে করে ওর ফ্যামিলি মেম্বার্সরা কেউ না দেখে। ধান ক্ষেতের ভিতরে পালিয়েছিল, আমরা ওইখান থেকে ওরে মানে পিক করি। তো তারপরে আমরা চলে যাই, কোর্ট হয়ে চলে যাওয়ার পরে ওখানে মানে আমাদের বিয়ে হয়, কোর্ট ম্যারেজ হয়, 5 লাখ টাকা কাবিন হয়। তো ওখান থেকে আসার পরে ওর বাড়িতে চলে যায়, আমি আমার বাড়িতে আমার ভাইয়ের সাথে চলে আসি। তারপরে যেটা হয় এভাবে চলতে থাকে 15 জনের মাথায়। আর বিয়ে জিনিসটা এমন একটা জিনিস যেটা আগে শুনেছি যে এটা বেশি দিন হাইটে রাখা যায় না, এমনিতে এটা মানে লোক সমাজ এমনিতে চলে আসে খুব তাড়াতাড়ি। তো সেটা যেটা হলো 15 দিনের মাথায়, 10 দিনের মাথায় সবাই জেনে যায়, আমার বাড়িতেও সবাই জেনে যায় যে আমাদের আসলে বিয়ে হয়েছে। তো আমার আম্মু জানতো, তো ও জানতো, ওর ফ্রেন্ডরাও জানতো। যাই হোক তো তারপরে একটা সার্কুলার হয়ে যাওয়ার পরে তো কিছুদিন পরে আমাদের বাড়িতে আসার পরে এভাবে আস্তে আস্তে ও আসতে থাকে, মাঝে মাঝে আসে। এদিকে ওর পড়াশোনাও কন্টিনিউ করে, আর আমার পড়াশোনাটা আমি অফ করে দেই, কারণ ওর উপরে তখন বিশ্বাস ছিল। তখন ওকে আমি প্রায় একটা কথা বলতাম যে আমার মনে হয় কি জানো, বলে কি যে আমরা মনে হয় বেস্ট কাপল এই পুরো ওয়ার্ল্ডে, এরকম মনে হয়। তো এরকম মনে হয় তো বিয়ের প্রথম তো এটা বলছি অনেকবার, এরকম বলা হয়েছে, ও আমাকে এরকম অনেকবার বলছে। তো বলার পরে এরকমের হওয়ার পরে কিছুদিন ভালোই চলতেছিল প্রায় তখন 1 বছর এরকম তো হবে। 1 বছরের মাথায় মানে নিজেদের অজান্তেই হচ্ছে আমি কনসেপ্ট করার পরে ওরে ব্যাপারটা জানাই যে এখন তো এই অবস্থা, এখন এইটা হয়েছে, এখন কি করব। ও তো পুরা দমে আমাকে থ্রেট দেওয়া শুরু করছে যে এখন কি করবি না করবি আমি জানি না, এখন কি করবা সেটা আমি জানি না, যা মন চায় যা ভালো লাগে সেটা করো, কিন্তু এই বেবি রাখা যাবে না, যদি রাখো তাহলে আমি সুইসাইড করব, এইটা করবো সেটা করবো, বিষ খাবো, মরে যাব, এমন কোথাও পালাইয়া যাব যে কখনো খুঁজেই পাবা না। এদিকে আমার আম্মু ওর আব্বারে ফোন দেয় যে বেয়াই এখন তো এই অবস্থা, খুশির খবর এই অবস্থা, এখন মেয়ে নিয়ে যান। তারা তো শুরু থেকেই মানে নেয়, মেয়ে নিয়ে যান। সে আমার শ্বশুর এভাবে বলছে যে এখন যদি আপনি দিয়ে যান আপনার মেয়ে, তাহলে আমি হাত ধরে নিয়ে টাইনা নিয়ে থানায় দিব। বুঝে নেই যে আমার মাথায় ওই সময় কোথায় আছে, কি করব না করব, মানে এমন একটা অবস্থা। আমি তো বুঝেই যাচ্ছি, এমনকি আমি অসুস্থ ওই সময়টা আমার সাথে ভালোভাবে কথা বলে না, ভালোভাবে ব্যবহার করে না, এমনকি আমাকে দেখতে পর্যন্ত আসে নাই, আমি অনেক অসুস্থ ছিলাম। তবে আমাকে এরকম অনেকভাবে থ্রেট করছে যে যদি ওই বাচ্চা রাখো তাহলে আমি ডিভোর্স করবো, নয়তো বিষ খাবো, নয়তো দূরে কোথাও ভেগে যাবো। তারপর জোরপূর্বক ভাবে বাচ্চাটা যেইভাবে হোক জোরপূর্বক ভাবে অনেক চাপ দেয় আমাকে, তারপরে বাচ্চাটা নষ্ট করে দেয়, খুব চাপ দিয়ে করিয়ে দেয়। ঠিক আছে, তারপরে করিয়ে দেয়। এরপরে ও ইন্টার পরীক্ষা দেওয়ার পরে ওর রেজাল্ট বের হওয়ার পরে মোটামুটি একটা পয়েন্ট নিয়ে পাশ করে। তারপরে ও ঢাকাতে চলে আসে। পাশ করার পর ঢাকাতে চলে আসার পরেও কিছুদিন যোগাযোগ ছিল, ভালোই ছিল, কিছু মাস 3-4 মাস ভালোই ছিল। টাকাও দিছিল মনে হয় 2 বা 3 মাস মনে হয়, টাকাও দিছিল 2000 করে আমাকে। আমি তো আমার বাবার বাড়িতেই, ভালোই চলতেছিল। এর ভিতরে হঠাৎ যখন উত্তরা ভার্সিটিতে যখন ও করে এডমিশন নেয়, তো নেয়ার পরে থেকেই ও মানে পুরোই চেঞ্জ। কেমন ফোন দেয় না, কথা বলে না, এমন একটা অবস্থা, ফোন দেয় না, কথা বলে না, ঠিকঠাক মতো খোঁজ খবর নেয় না, আগে যেরকম একটা খোঁজ খবর নিত।
আগে একটু রাগ করে থাকলে 10 মিনিটের মাথায় ফোন দিত, আর এখন দেখা গেছে যে রাগ করে থাকলে আমি ফোন না দিলে সে আর ফোন দেয় না, তার আর সময় হয় না। তো এইভাবে চলতেছিল। তো আমি তো এদিকে খুবই দুর্বল হয়ে পড়ি, মেয়ে মানুষ, বিয়ে হয়েছে, তো 2 বছর তো হয়েই গেছে, কি করব না না করব, মানুষ বলে যাচ্ছ না কেন শ্বশুর বাড়ি, এই অবস্থা। তো আমি খুব বুঝাতে চাই যে প্লিজ এভাবে করো না, আমাদের সম্পর্কটা নষ্টের দিকে যাচ্ছে, কেন এমন করতেছে, আমার ভুল কি? ও আর একটা কথা যে ও মানে আমার কারোর সাথে কোনো কজক রাখতে দিত না, কথা বলতে দিত না, এমনকি হচ্ছে আমার যে বান্ধবীরা তাদের সাথে কথা বলতে গেলে ওর সমস্যা হইতো, ও সেটাও দেখতে পারতো না। আচ্ছা, তারপর আমি বলছি ঠিক আছে, আমি ফেসবুক তোমার ভালো লাগতেছে না আমি কারোর সাথে কথা বলি, ঠিক আছে আমি স্মার্টফোন ইউজ করবো না, এটা আমি বাদ দিয়ে দেবো, কিন্তু তোমার সাথে আমাকে নাও, আমি দরকার নেই আমার কোনো ফোন চালান, বাড়িতে কথা বলবো, ঠিক আছে তোমার ফোন থেকে আমি বাড়িতে কথা বলবো, তোমার সাথে আমাকে নাও। সে বলতেছে আমাকে যে অপেক্ষা করতে হবে, আরো 8 বছর অপেক্ষা করতে হবে। আসলেই কি সম্ভব? যেখানে বিয়ে হয়ে গেছে 2 বছর, সেখানে সে আমাকে আরো 8 বছর অপেক্ষা করতে বলে। সে গ্রাজুয়েশন কমপ্লিট করবে, ভালো জব করবে, তারপরে সে আমাকে তার সাথে নিবে, এমনকি বাড়িতে নেওয়ার কথাও তারা বলে না। তো তারপরে আমি তো এটা তো সম্ভব না, এটা নিয়ে কথা হয়, আমি বলছি প্লিজ তোমার সাথে আমাকে নাও, প্রয়োজনে আমিও চাকরি করব, প্রয়োজনে আমি তোমাকে খাওয়াবো, তো তোমারটা দিয়ে তুমি লেখাপড়া করো, আমি যা কিছু একটা করবো। আর আমার তো পড়াশোনা বন্ধ করেই দেই, ওরে বিশ্বাস করে ওরেই কইরা। তো যখন দেখলাম যে চেঞ্জ, প্রথম বছর তো ফর্ম ফিল আপ করি নাই, এসএসসি পরীক্ষার ফর্ম ফিল আপ করি নাই, তারপর দ্বিতীয় বছর যখন দেখলাম যে না ও চেঞ্জ, ও আর আগের মতো নাই, সে আগের হাজবেন্ড আর এখন নাই, তখন আমি ফর্ম ফিল আপ করি এবং পরীক্ষা দেই। বুঝে নিত পড়াশোনা ছাড়া পরীক্ষা দিলে যা হয় আর কি, আমি ম্যাথে ফেল করি। ফেল করার পরে পরের বছর দেই, পরের বছর দেওয়ার পরে হচ্ছে 1 বছর তো ফর্ম ফিল আপই করি নাই, তো পরের বছর তো লাস্ট চান্স, যেইবার যদি আমি পাস না করি তাহলে আমাকে ক্লাস 9-এ ভর্তি হতে হবে, আর সেটা তো আসলেই সম্ভব না, কারণ এত বড় হয়ে। তো তারপরে আল্লাহর রহমতে আল্লাহকে ডাকতে ডাকতে তখন তো পড়াশোনা ওই ম্যাথে ফেল করছি ঠিকই, কিন্তু বই ধরা হয় নাই। কিভাবে ধরবো যদি এত অশান্তি থাকে? এমন এমন দিন গেছে ভিউয়ার্স, যে আমি মানে আমার মাথা নিজের বাসার দেয়ালের সাথে টাকাই আমার মাথা আমি ফুলাইয়া ফেলাইছি। আমার কপাল মনে করবেন যে কি বলবো, মানে এতটা ফুলে যেত, প্রত্যেকটা বাড়ি মাথায় খুব জোরে জোরে দিতাম, ঠিক আছে, চোখ আর নাক দেখতাম না। তো এইভাবে করতাম, মানে অনেক কষ্ট পাইতাম, মানে এত আজে বাজে ভাষায় কথা বলতো যেটা আমি আসলে নিতে পারতাম না। আমার কথা হয়েছিল যে তুমি আমারে কম খাওয়াও, কম দাও, কিন্তু আমার সাথে একটু ভালো ব্যবহার করো। আমি তো কিছু চাই না, আমি তো চাই না যে আমাকে ঢাকা নিয়ে যাও, বড় কোনো ফ্ল্যাটে আমারে রাখো, ভালো খাবার দাও 3 বেলা, আমি তো চাই না। আমি তো চাইছিলাম যে একসাথে থাকতে, আমার ইচ্ছা ছিল ছোট একটা পাতিলে আমি রান্না করবো আর দুইজনে একসাথে বসে মাটিতে বসে খাবো। তাহলে আজকে আমার এই অবস্থা কিসের জন্য? আমি খাইতে পারি না, আমি গোসল করতে পারি না, আমি ঘুমাইতে পারি না, একটু খেয়াল করলে দেখবেন যে আমার চোখের নিচটা কালো হয়ে গেছে। ভুল কি আমার একার ছিল? বিয়েটাকে আমি একাই করছিলাম, তুমি কি করো নাই? তাহলে কেন আজকে এমনটা করতেছো? ভালো তো আগে তুমিই বাসছিলে আমারে, আমি তো বিয়ের পরে বাসছি। আজকে একটা মুহূর্ত আমি শান্তি পাই না, আমি ঘুমাইতে পারি না, আমি লাস্ট কবে যে ঠিক মতো ঘুমাইছি আমি নিজে পর্যন্ত জানি না। এরপরে যাই হোক, যেহেতু টাইম কম, সেহেতু আমি আসলে বেশি দূর আগাবো, বেশি মানে করবো না, লং করবো না স্টোরি, খুব অল্পতেই আমি শেষ করছি। যাই হোক, এই গল্প বলতে গেলে আসলে আরো একটা রাত লাগবে, তো যেটা আসলে সম্ভব না। যাই হোক, এরপরে তো আমার অবস্থা খুব খারাপ, বাড়িতে বসে বসে এইভাবে কান্নাকাটি করতে হয়। পিছনে একটা বাগান আছে আমাদের, সেখানে বসে সারাদিন কাঁদতাম। মানে রাতে দেখা গেছে কি যে আম্মু ঘুমাইয়া পড়ছে, আমি ওই যে বাসার টপের উপরে বসে বসে কাঁদতাম, খুব কাঁদতাম। যখন দেখতাম যে টিকতে পারি না, তখন
অনেকবার চাইছি যে মানে কিছু একটা খাইয়া মরে যাব, কিন্তু কেন জানি না যে এখনো আল্লাহ হয়তো ইমান রাখছে কিছু, এই কারণে আর পারি নাই। যাই হোক, এইভাবে খুব কান্না করতাম, দেখা গেছে আম্মু পাশে শুয়ে থাকতো, আমি কেঁদে কেঁদে বালিশ ভিজিয়ে ফেলতাম। তো এরপরে যাই হোক, লাস্ট 7-8 মাস গেল বছরে এইভাবে একজনের মাধ্যমে এখন আমি আর পারতেছি না বাড়িতে থাকতে, তাহলে আমার দেখতেছি আমি মরে যাচ্ছি, আমি বাঁচবো না এমন অবস্থা। এদিকে সে আমার সাথে তো যোগাযোগই বন্ধ করে দেয়। তো আমি একজনের মাধ্যমে আমি ঢাকাতে আসি, মিরপুরে আসি। তো আমার ঢাকা মিরপুরে আমার একটা জব হয়। তো জব হওয়ার পরে ওইটা করি, মোটামুটি একটা স্যালারি ছিল, কোনো রকম নিজে আর কি বাঁচতে পারার মতো। তো ওইখানে আমি জব করি 6 মাস। এরপরে অনিয়মের কারণে ঠিকমতো খাইতাম না, গোসল করতাম না, সারাদিন ওই টেনশনই থাকতো মাথায়, যে কারণে আমার হচ্ছে আপনার টাইফয়েড খুব মাত্রায় বেড়ে যায়, আর জন্ডিস সাথে। আমি বাঁচবো এটা আমি বুঝতে পারি না, জাস্ট আমার জীবনটা নিয়ে আমি বাড়িতে ফিরে গেছি। যাওয়ার পরে 3-4টা ডাক্তার দেখাইছে, এই ডাক্তার ওই ডাক্তার, আমার আম্মু দেখাইছে। দেখানোর পরে আল্লাহর রহমতে 1.5-2 মাস পরে মোটামুটি একটু সুস্থ হওয়ার পরে জব তো আর মুখের কথা না, যেহেতু আমি এসএসসি পাস, সেহেতু চাইলেই তো আর জব হয় না। আর এসএসসি পাশে কি বা জব দেবে বা কত টাকাই বা স্যালারি হবে। তো তারপরে 6 মাস বাড়িতে বসে থাকি, বসে বসে এরকম কান্নাকাটি, হাজবেন্ডকে কল দেই, ওইভাবে কোনো রেসপন্স করে না, কথা বলে না, কোনো করে না, কোনোভাবেই তাকে আমি কন্ট্রোলে আনতে পারি না। তো তারপরে এই যে 2 মাস আগে কোনো একভাবে ওর সাথে আমার যোগাযোগ হয়। আমি কোন ভাবে ওইটা আমি বলতেছি না, যাই হোক আমি অতটা লং করব না। তো ওর সাথে আমার যোগাযোগ হয়, ও আমাকে বলে কি, আমার বসের সাথে কথা হয়েছে, বস বলছে যে তুমি আসো, তোমার ওয়াইফকে নিয়ে আসো, তোমাদের এক জায়গায় আমি চাকরি দিয়ে দিচ্ছি পাশাপাশি। ও তো আবার হচ্ছে একটা যাই হোক, তো আমাকে ওইটা বলে আনে। তো আমি আমার ভাই সহ আমার মেজো ভাই তখন বাড়িতে ছিল, ও আর আমি একসাথে আসি, ও আমাকে মিরপুর পর্যন্ত দিয়ে যায়। মিরপুরে আমার খুব আপন কিছু লোক আছে, খুবই আপন। আমার একটা ফুপু আছে, আমার 4টা আপু আছে। তো আমি তাদেরকে অনেক ভালোবাসি, আর আমার বিশ্বাস তারা আমাকে ভালোবাসে। যাই হোক, আমি ওইখানের এক বড় আপুরা 4 বোন, যাই হোক বড় আপুর বাসাতে আমি উঠি। ওঠার পরে ওইখানে যখন আমি বললাম যে আমি আপুর বাসাতে আসছি, যখন বুঝতে পারছি আমি ঢাকাতে আসছি, তখনই তার কথাবার্তা চেঞ্জ। কার সাথে ঢাকা আসছো, কার সাথে আসছো, সাথে কে ছিল, অথচ ও কিন্তু জানে যে আমি আমার মেজো ভাইয়ের সাথে আসছি, এবং আমাদের দরজা থেকে আমরা 2 ভাই বোনে একই সাথে বাড়ি থেকে রওনা দিচ্ছি, আমাদের বাড়ির সামনে থেকে। আর ও কিন্তু আরো 3-4 বার কথা হয়েছে যখন আমরা গাড়িতে থাকাকালীন। তারপরে যখন আমি ঢাকায় আসলাম, তখনই তার সবকিছু চেঞ্জ। কোথায় চাকরি, কোথায় কি, যোগাযোগ অফ করে দেয়, ফোন দেয় না, ফোন দিলে রিসিভ করে না। তো এরপরে একটা কথা, যে গল্পটা আসতেছি, এটাও কষ্টের বলতেছি। তো তারপরে আমি আমার একটা দুলাভাই আছে, চাস্তো দুলাভাই, খুবই ভালো মানুষ, উনি অনেক ভালো মানুষ, সবাই ওনাকে খুবই ভালোবাসে, ভালো জানে, আমিও বড় ভাইয়ের মতো সম্মান করি। তো ভাইয়াকে ফোন দেই যে ভাইয়া এই অবস্থা, ভাইয়া সবই জানে। তো ভাইয়া বলতেছি, ভাইয়া এই অবস্থা, আমাকে এইভাবে আসতে বলে, এখন তো একজন রিলেটিভের কথা। হ্যাঁ, তো ভাইয়াকে ফোন দেই, ভাইয়া বলে আচ্ছা তোমার তো নাই, সার্টিফিকেটও নাই, কেবল ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তেছো, ঠিক আছে তুমি আমাদের এখানে পোস্ট খালি আছে, একজন অ্যাক্সিডেন্ট করছে, তো তুমি চলে আসো। তো একটা টাইম দিল 3 তারিখে। তো 3 তারিখে টাইম দিল, তো 3 তারিখে গেলাম। যাওয়ার পরে ভাইয়া একটা সিবি করলো। তো ভাইয়ার পরিচয় দেয় নাই ওখানে আমাদের এলাকার একটা মেয়ে ছিল, ভাইয়া ওরে নিচ্ছে, তো ওর রেফারেন্স আমাকে ওইখানে নিছে। তো ভাইয়া যে আমার দুলাভাই হয় ওখানের স্যার, আসলে এটা কেউই জানতো না, অফিসের কেউ জানতো না, আমরা 2 জন জানতাম, আমি আর ওই মেয়েটা। যাই হোক, ওখানে আমাকে নেওয়ার পরে আমাকে কাজটা বুঝিয়ে দেয়। তো কাজটা ভালোই ছিল আমার জন্য, আমি আসলে সব ধরনের কাজ করতেও পারি না, একটু মা বাবার একটা মাত্র মেয়ে,
তো একটু আল্লাদি মানুষ হয়েছে, যাই হোক। হ্যাঁ, তো দেয়। তো আমি কাজগুলো মোটামুটি ভালোই বুঝে ফেলি বা করতে থাকি। থাকার পরে করতে 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 থাকি। তো ভাই আমাকে বলে যে তুমি যদি কাজ পারো তাহলে তোমাকে এখানে জব হবে, চেষ্টা করব। যদি মানে কাজ না পারো তাহলে কিন্তু ভাইয়া আমার পক্ষে সম্ভব না, কারণ আমিও তো আমার নিজের কোম্পানি নেই এখানে, আমিও তো এখানে জব করি। আমি বলছি আচ্ছা ভাইয়া ঠিক আছে, আমার বিশ্বাস আছে আমি চেষ্টা করলে আমি হয়তো অবশ্যই পারবো, চেষ্টা তো করে দেখি ভাইয়া। বলছি আচ্ছা ঠিক আছে তুমি আসো। তো গেলাম ওখানে। হচ্ছে আপনার মাস্টার্স কমপ্লিট ছাড়া ওই রকমের কেউই নাই ওখানে, যারা জব করে, যারা ওখানে আসেন। আর ইন্টার পড়ুয়া, ইন্টার পাস আছে 2জন আছে। তো যারা দেখা গেছে অনেকদিন ধরে জব করতেছে তাদের রেফারেন্সে ওরা আসে আর কি, 2-1জন নেয়। তো যাই হোক, আমাকে যখন জিজ্ঞাসা করে সবাই যে আমি কি করে, তো তখন ভাইয়া যেটা বলে দেয় বা ওই আপু যেটা বলে দেয় আমি সেটাই বলে যে আমি ডিগ্রি পড়তেছি। তো এখন আমাদের ওই এক ম্যাম আছে যে অফিসে, যে সার্টিফিকেট যার কাছে জমা দিতে হবে সব কাগজপত্র, সে আমাকে বলে যে আরিফা আপনি তো শুধু সিভি স্যার আর কিছু দেননি, তো আপনার সার্টিফিকেটগুলো আর এইগুলা আইডি কার্ড বা জন্ম নিবন্ধন দিতে হবে, নাইলে আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিব না। তো আমি বললাম যে ঠিক আছে ম্যাম, খুব বড় সড়ো গলায় বললাম হ্যাঁ ম্যাম ঠিক আছে দিব, আমার ওটা তো বাড়িতে আমি এনে দিব। তো উনি বললো ঠিক আছে। তো এটা সময় নিলাম 1 সপ্তাহ। এখন কি করব ভাইয়া সেও তো মায়ায় পড়ে আমার নিছে যে আমি এত সমস্যায় আছি, এত কষ্টে আছি, সেও তো এই জন্য আমাকে ওখানে নিছে। এখন ভাইয়া বলতেছে কি করবা, এখন কি করবা? তো ভাইয়া একটা টাইম আমার বললো যে তুমি ম্যামরে খুলে বলো, সবকিছু খুলে বলো যে ম্যাম এই অবস্থা, আমার এই সমস্যা, হাজবেন্ড নিয়ে এই সমস্যা চলতেছে, আমি এই জন্য এখানে আসছি, এখন আপনাদের যেটা ভালো লাগে করেন, আমার সার্টিফিকেট নাই। আমিও ঠিক সেইটাই করলাম, খুব ভয়ে ভয়ে, কাজও মন দিয়ে করতে পারতেছি না, যে যেখানে আমার চাকরি মানে পার্মানেন্ট হবে কি না জানেই না, সেখানে আমি কিভাবে কি করব। তো এই কারণে কাজও ঠিক মতো হচ্ছে না, শুধু মাথায় টেনশন নিয়ে ঘুরি যে কিভাবে কি হবে। যাই হোক, তারপর আমি ম্যামরে বলি যে ম্যাম আপনার সাথে কিছু কথা আছে। তো সে একটা রুমে নিয়ে যায় আমাকে। তো ওখানে নেওয়ার পরে তারপর আমাকে বলে যে বলেন ম্যাম আপনার কি বলবেন, বলেন, সমস্যা নেই, এখানে কেউ নাই। তো আমি ওনাকে আমার বলি, ঘটনাটা বলি। বলার পরে আমি কেঁদেই দেই যে ম্যাম এই অবস্থা, আমি এখন কি করব, আমার একটা চাকরি খুবই দরকার, নয়তো ম্যাম আমি বাড়িতে থাকলে আমি মরে যাব, আমি এইভাবে টেনশন নিতে পারতেছি না, আমি মরে যাব। আর আমার ফ্যামিলির অবস্থা তো অতটা ভালো না, তো আমি এখন কি করব। তো ম্যাম যথেষ্ট ভালো, আসলে এই যুগে এত ভালো মানুষ আছে কিনা আমার জানা নাই, বা কখনো বুঝিও না যে এখনো এত ভালো মানুষ আছে। যাই হোক, তো উনি আমাকে সান্ত্বনা দিল, বলল যে ম্যাম এটা আপনি আগেও বলতে পারতেন, প্রথমেই বলতে পারতেন এরকমের, ঠিক আছে আমাদের এখানে তো দেখেন যে পিয়ন সেও এসএসসি পাস, ঠিক আছে আপনি আপনার যে এসএসসি পাশের যে ডকুমেন্টস গুলো আছে, যে আপনি আসলে এসএসসি পাস করছেন, ওগুলো আমাকে দিয়েন, জন্ম নিবন্ধন দিয়েন, আপনি এখানে কাজ করবেন, তবে হ্যাঁ কাউকে বলবেন না, তাইলে আপনাকে সবাই ছোট চোখে রাখবে। আমি বলছি জি ম্যাম। তো আমিও ওনার প্রতি খুবই খুশি হলাম, ধন্যবাদ জানালাম। তারপরে আমার চাকরিটা হয়ে গেল বলতে পরদিন দেখি যে আমাকে এমডি স্যার ডাকছে নিজে। তখন তো আমি ভয়ে একদম শেষ, এদিকে ভয়ে আমি একদম শেষ, বলে যে আপনাকে এমডি স্যার ডাকতেছে, আপনি দেখা করে আসেন। তখন আমি বুঝতে পারছি যে এমডি স্যার যখন ডাকতেছে তখন ওনায় কি বলবে আল্লাহ জানে, আমার সার্টিফিকেট নিয়ে আবার কোনো কিছু বলে কিনা। ভয়ে ভয়ে গেলাম স্যারের রুমে। স্যারে কথাটা বলার পরে বলল যে আরিফা আমি সবই শুনছি, ম্যাম আমাকে সবই বলছে, এখন আপনি বলেন আমি কি করতে পারি, আপনি আমার এখানে আসছেন একটা আশা নিয়ে, এখন আপনি বলেন আমি কি করতে পারি। তারপর স্যারকেও আমি সবকিছু খুলে বলি, স্যার এই অবস্থা, আমার হাজবেন্ডকে নিয়ে এই সমস্যা, এখন স্যার আমার পক্ষে বাড়িতে থাকা সম্ভব না, আমার খুব কষ্ট হচ্ছে, নিজেকে নিজে ঠিক রাখতে চাই, নিজে বাঁচতে চাই, স্যার আমার চাকরিটা খুবই দরকার স্যার, আমি তো স্যার কাজ ঠিক মতো করতে পারতেছি স্যার, আমার সার্টিফিকেট তো একদিন হবে, আমি তো রানিং স্টুডেন্ট আছি। তো কেঁদেই দিছি। তো আসলে উনি এতটাই ভালো মানুষ, এমডি স্যার এতটাই ভালো মানুষ যে কি বলবো, উনি আমাকে বলছে যে কোনো সমস্যা নাই,
আপনি ঠিক আছে এখন থেকে কাজ করবেন, তবে হ্যাঁ কাউকে কিছু বলার দরকার নেই, সবাই জানবে যে আপনি ডিগ্রি পড়েন, বা ওরকম মিথ্যা বলার দরকার নেই। কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে তো সেই ক্ষেত্রে আপনি একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন, আমি আসলে মিথ্যা পছন্দ করি না। তো আমি বলছি ঠিক আছে স্যার। এবং উনি এইটাও বলে যে আগে আপনি যেরকম কাজ করছেন আজকে থেকে তার থেকে আরো ইজি ভাবে কাজ করবেন, কোনো সমস্যা নেই। উনিও সবটা শুনে উনিও খুবই দুঃখ প্রকাশ করছে, খুবই ভালো মানুষ। তো তারপরে এরকম মানে স্যার এটা বলার পরে তো আমার চাকরি হয়ে গেছে। এদিকে আমি খুব খুশি। আমার ওই যে আপুদেরকে আমি ফোন দেই, মেসেজ করি যে আপু তোমাদেরকে খাওয়াবো, আমার চাকরি হয়েছে। মোটামুটি খুব ভালোই একটা ইয়ে হয়। তো আমার যখন কষ্ট হয়, যখন খুব কষ্টে থাকি তখন আপুদের কাছে চলে যাই, তাদের কাছে আমি একটু ভালো থাকি, হাসি খুশি থাকি। ওখানে চলে যাই, আমার একটা ফুপু আছে আমার মায়ের মতো, তাকে আমি অনেক ভালোবাসি, অনেক সম্মান করি। তার থেকে কিছু ব্যাপার হাইড করছি। তো ফুপু ওটা পরে জানতে পারে ফুপু একটু কষ্টই পায়, খারাপ লাগে, কিন্তু কখনো আমাকে বুঝতে দেয় না। যদিও আমি কিছুদিন আগে ফুপুর পা ধরে আমি ক্ষমা চাইছি যে ফুপু আমার ক্ষমা করে দেন, আমি আপনার অনেক ভালোবাসি, আপনার থেকে আমি ব্যাপারগুলো হাইড করছি। যাই হোক, জানি না ফুপু এখন আমার লাইফটা দেখছে কিনা। ফুপু আমি সত্যি সরি, আমি আপনার কাছ থেকে কিছু ব্যাপার লুকাইছি, আমাকে ক্ষমা করে দিবেন। আর ফুপু আমি আপনারা অনেক অনেক বেশি ভালোবাসি। আমার ফ্যামিলির পরে আমি যদি কাউকে ভালোবাসি সেটা হচ্ছে আপনি, প্লাস আপনার ফ্যামিলি। আপুদেরকে আমি অনেক ভালোবাসি, আমার বোন নাই। যাই হোক, আপুর আমাকে অনেক সময় দেয়, অনেক দেয়, অনেক সাপোর্ট দিচ্ছে, একটু ভালো আছি। মাঝে মাঝে তাদের সাথে গল্প করলে একটু ভালো থাকে। যাই হোক, এরপরে যেটা হয় যে চাকরিটা তো হয়েই যায়। এরপরে আমার চাচাতো বোন কিভাবে জানি জানতে পারে যে আমার চাকরিটা হয়ে গেছে। আমি প্রথমে ভাইয়াকে বলছি ভাইয়া বলবেন না যে আমার এখানে জয়েন করছি, আগে চাকরিটা হোক, হওয়ার পরে বলি, তো আগে ভাগে বলার দরকার নেই, আমি বাড়িতে আম্মুকে জানাবো না, আপনি যেহেতু শিওর দিতে পারছেন না। তো এর ভিতরে আমি করি কি, ওই যে স্যারে বলার আগে, স্যারে মানে আমি জব করতেছি, স্যার এটা বলার আগে আমি ভুল করে কি অফিসে বসে সেলফি দিলে ওটা আপলোড করি, এবং ওটা আপু কোনো একভাবে দেখতে পাওয়ার পরে আপু অফিস চিনে ফেলে, এবং সে ভাইয়াকে জিজ্ঞেস করে যে তুমি আমাকে আগে কেন বললা না। হ্যাঁ, আপুর রাগের পিছনে অবশ্যই মানে ঠিক কারণটা ঠিকই আছে যে কেন তাকে বলা হলো না। কিন্তু আমি চাইছিলাম যে জবটা হোক, ভাইয়াকে বলছি জবটা হয়ে যদি হয় তাহলে আমি মিষ্টি নিয়ে আপুর বাসায় যাবো, আপনার বাসায় যাবো, এর আগে বলার দরকার নেই, জব হয় না হয় আগে থেকে বলে কি লাভ। তো আপু খুব রেগে যায়, রেগে যাওয়াটাই স্বাভাবিক। পরে ভাইয়া আমাকে বলে এখন ভাই তুমি জব ছেড়ে দাও, তোমার আপু খুব রেগে গেছে। আমি তো এখন খুব কান্নাকাটি করতেছি, কারণ এত কষ্ট করে জবটা মানে করলাম, ম্যাডামের সাথে কান্নাকাটি করলাম, এমডি স্যারের সাথে কান্নাকাটি করলাম, সব ঠিক হলো, এরপরে কিভাবে আমি জব ছাড়ি। তো আমি বললাম যে ভাইয়া ঠিক আছে, আপুর নাম্বার দেন, আমি আপুর সাথে কথা বলি। তো ভাইয়া বলল যে নাম্বার দিল, তা আপুর সাথে কথা বললাম। আপুর সাথে কথা বলার পরে আপু ওরকম রিয়াক্ট করে না, শুধু একটা কথাই বলছে, আমাকে বলতি, তুই তোমার বোন, বলতি সমস্যা কি ছিল। আমি বলছি আপু চাকরিটা হয় না হয় ভাইয়া তো কোনো শিওর দেয় নাই, এই কারণে আমি বলি নাই। এখন আপু আমার চাকরিটা হয়ে গেছে। কয়টা ঠিক আছে, হয়ে গেছে, কর, সমস্যা কি, তো কোথায় থাকিস, বাসায় আসিস। মোটামুটি ভালোই একদম আপু ঠিক হয়ে গেছে। কিছুদিন পরে যখন আমার 15 দিন চলতেছে, ওখানে জব করতেছি, 15 দিন চলতেছে, ভালোভাবে চলতেছে, কাজ সব কন্টিনিউ, অফিস যাচ্ছি আসছি, ভালোই চলতেছে। এর ভিতরে শুনি যে বাড়িতে খুব সমস্যা করতেছে অপুর ফ্যামিলি, আমার চাচি খুব সমস্যা। চাচা এরকম ভাবে সামনাসামনি কিছু বলে নাই, চাচি খুব সমস্যা করতেছে, আম্মুকে খুবই দিচ্ছে যে আমাকে কেন এখানে চাকরি দেওয়া হয়েছে, আমাকে কেন এখানে চাকরি দেওয়া হয়েছে, তাদের জামাইয়ের এখানে কেন চাকরি দেবে, তাদের ভিতরে আমি কেন চাকরি করব। আমি এরকম বলতেছে যে কেন চাকরি করব। তো তাদের সাথে কিন্তু আমাদের এমনিতে কোনো পারিবারিক কোনো শত্রুতা নাই, ওই যে আমার বিয়েটাই হচ্ছে কারণ। দেখেন আমার বিয়ের পুরো ঘটনাটাই বলছি যে কিভাবে কি হয়েছে না হয়েছে। তো আপনারা ভিউয়ার্স যারা শুনছেন তারা বুঝতে পারছেন যে এরা বিয়েটা এমন ভাবে হয়েছে যেখানে কাউকে বলার মতো না, হুট করে হয়ে গেছে,
কারণ কাউকে যদি বলাই যেত তাহলে তো বিয়েটা হতো না, ওকে যেতে যেতে দিত ওর বাপ মা, যেতে যেতে দিত না, তো ওর ফ্যামিলিকে যেতে দিত না, তো কাউকে বলার মতো তো না। তো এই কারণে আমার বাড়ির লোকজন যারা আছে, আমার চাচারা চাচিরা সবাই আমাদের উপরে রাগ, এবং ওই রাগের সূত্র ধরে আমার বাড়িতে আমার চাচি খুব সমস্যা করতেছিল, সারাদিন আম্মুর সাথে খুব করতেছিল, কেন খুব ঝামেলা করতেছিল। আম্মু ফোন দিয়ে বলতেছিল আমার খুবই কষ্ট হচ্ছিল যে আল্লাহ এত কষ্ট করে আমি চাকরিটা পাইলাম, এখন আমার কি হবে, আমি কি করব। এদিকে ভাইয়াও পেরা দিচ্ছে, দুলাভাই, যে আমি পারলাম না, আমি চেষ্টা করছি চাকরিটা, এখন কি করবা, তুমি ছেড়ে দাও। আর সে তো ওইভাবে কিছু বলেও না যে তারে কেউ প্রেশার দেয় বা কিছু, আমার আম্মু বলে যে এরকম এরকম খুব ঝামেলা করতেছে। এখন আমি কি করবো, আমি তো আসছি যে আমার চাকরিটা বাঁচানোর জন্য। আপুরে ফোন দিলাম, অফিস থেকে বেরোয় বাসার গেটের সামনে এসে আপুরে কল দিলাম যে আপু, একটা সময় তো তুমি আমার নিয়ে সব জায়গায় যাইতে করতা, তোমার সাথে সাথেই ছিলাম, ঠিক আছে, সাথে সাথে ছিলাম, সব জায়গায় আমাকে নিয়ে যাইতে, এমনকি শ্বশুর বাড়ি যে কয়বার গেছো প্রায় আমাকেই নিয়ে যাইতে, সব জায়গায় তোমার সাথেই যাইতাম। তাহলে আজকে কেন আপু শুধু শুধু, যেখানে তোমাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, কিছু নাই, কেন আপু কেন এমন করতেছো? আমার চাকরিটা হয়েছে, হ্যাঁ আমার দোষ যে আমি তোমাকে প্রথমে বলি নাই, কিন্তু কেন বলি নাই সেটা তো আপু তোমাকে বলছি যে কেন বলি নাই, যে আমার চাকরিটা হোক তারপরে সবাই জানাবো, কেবল আম্মুকেও তো জানাই না, তাহলে আপু কেন এমন করতেছো? আমার চাকরিটা হয়েছে, অনেক কষ্ট করে পাইছি আপু, তুমি প্লিজ আমার চাকরিটা কায়রা নিও না প্লিজ। সে বলে তুমি হ্যাঁ চাকরি করবা, তুমি করো, তুমি ঢাকাতে অন্য কোথাও করো, এখানে কেন করবা? আমার অনেক কষ্ট লাগছে। আমি যতটুকু শুনছি ওই আপু নাকি ছোটবেলা, আমার একটা নাম আছে, ওই নামটা নাকি আপুই রাখছে, আমাকে নাকি সে কোলে কোলে নিয়ে নিয়ে হাসছে। তাহলে আজকে কেন আপু এমনটা করলো, কেন আমার চাকরিটা কেড়ে নিল? আমি বাড়িতে থাকলে তো আমি ঠিকভাবে থাকতে পারি না, আমার কষ্ট হয়, আমি আমি নিজেকে ব্যস্ত রাখতে চাইছিলাম। আমি তো বাড়িতে গেলে আমি আমার ভিতরে থাকি না, সারাদিন কান্নাকাটি করি, সারাদিন আমি কান্নাকাটি করি, আমি নিজেকে ঠিক রাখতে পারি না, এই কারণে আমি ব্যস্ত থাকার জন্য আমি চাকরিটা নিয়েছি। আমার নিজেকে আমি ঘুচানোর জন্য, নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য আমি চাকরিটা নিয়েছি, যে যাক নিজে ব্যস্ত থাকি, নিজেকে নিজে চালাই। অনেক কান্নাকাটি করছি, আপুর ফোনে আপুর পা পর্যন্ত ধরছি, আপু আমার তো কোনো দোষ নাই, আমাদের সাথে তো তোমাদের কোনো শত্রুতাও নাই, তাহলে প্লিজ তুমি আমার চাকরিটা নিও না। অনেক কষ্ট করে আমি চাকরিটারে নিয়েছি, এমডির সাথে আমি ছোট হয়েছি, আমি সবকিছু খুইলা বলছি, আমাকে প্লিজ তুমি আমার চাকরিটা নিও না, আমার খুব দরকার চাকরিটা। এভাবে বলছি, বলার পরে কিন্তু অনেকবার ফোন দিয়ে কান্নাকাটি করছি, কিন্তু আমার আপুর মন গলে নাই, সে আমার লাস্ট পর্যন্ত চাকরিটা ছাড়তে বাধ্য করছে। বিশ্বাস করেন আপনারা, তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, কিছু নাই, শুধু আমার বিয়েতে তাদেরকে কেন বলা হইলো না, এই কারণ। তারপরে এদিকে কি করবো, এদিকে আমি বললাম লাস্টে আপু কোনোভাবে কি সম্ভব না? বলছেন না, চাকরি ছেড়ে দাও। এদিকে আপু আমার ওই যে রুমমেট যে বললাম যে আমাদের এলাকারই ভাইয়া জব দিছে, আমি আপুরে বলছি যে আপু তোমরা তো কত মানুষেরই জব দিছো, কত এলাকার কত মানুষেরই তো ভাইয়ার কোম্পানিতে জব দিছে, আপু তাহলে আমার জবটা প্লিজ এভাবে কেড়ে নিও না, আমি তো কোনো ভুল করি নাই, কোনো দোষ করি নাই, না হবেই না। তো তারপরে কান্নাকাটি করলাম অনেক, বাসায় যাইয়া পর্যন্ত রুমে ঢুইকে আমি নিজে কন্ট্রোল করতে পারি না, আমি মানে ডাক দিয়ে কান্না করছি ম্যাচ বাসা। পাশ থেকে ওই মেয়েটা দৌড়ে আসছে, দৌড়ে এসে বলতেছে আরিফা কাইদো না, যার কেউ নাই তার আল্লাহ আছে। আমি কি করবো বোন, আমি তো চেষ্টা করছি তোমার চাকরিটা করার, কিন্তু সেও আমারে ফোন দিয়ে বললো যে চাকরিটা করার জন্য, এখন কি করবা? তো আমি পরে ওই মেয়েটা বা কি করবে, যাই হোক ভাইয়া বা কি করবে, কিছুই করার নেই। এদিকে চাচি তো খুব ঝামেলা করতে আছে। আমি চাইলে আমার চাকরিটা কিন্তু করতে পারতাম, যদি আমি এমডি স্যারকে বলতাম সবটা, তাহলে কি হতো, ভাইয়া ছোট হয়ে যাইতো,
কারণ সে ওইখানে অনেক বছর ধরে চাকরি করে, এমডি স্যারের কাছে সে বলে নাই যে সে আমার দুলাভাই, ঠিক আছে। তারপর আমার সার্টিফিকেট নাই, তারপরে সে আমাকে ওই কোম্পানিতে নিচ্ছে, এই কারণে ভাইয়া ছোট হইতো, এই কারণে আমি আর এমডি স্যারের কাছে পুরো ব্যাপারটা কিছুই বলি নাই। না বলে আমি আপুকে শুধু একটা কথাই বলছি, আপু আমি ঠিক আছে, আমি এই মাসে তো কাজ করছি 15 দিন হয়ে গেছে, আর 15 দিন আছে, তো এই 15 দিন চাকরি করি, তারপরে আমি চাকরিটা ছেড়ে দিব। তো বিশ্বাস করেন আমার না চাকরিটা ছাড়তে ইচ্ছা করে নাই, এখনো ইচ্ছা করতেছে যে আমি আবার যে ওই প্রতিষ্ঠানে যে চাকরি করি ওই অফিসে আমি আবার যাই। আমি অফিসের নিচতলা থেকে প্রায় আসা যাওয়া করি, তখন আমার অনেক কষ্ট হয়, আমার খুব খারাপ লাগে। কেন আমার সাথে এমন হচ্ছে, কেন যারে ভরসা করলাম, যার জন্য 3টা বছর আমি গ্যাপ দিলাম আমার পড়াশোনায়, সে কেন আমার সাথে এমন করলো? কেন বাড়ির বোন, আমার তো কোনো দোষ নেই, তাহলে সে কেন আমার চাকরিটা কেড়ে নিল? আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারতেছি না, আমি খাওয়া দাওয়া, আমি ঘুম, কিছুই ঠিক মতো হচ্ছে না। আরিফার সাথে আর খানিকটা আড্ডা দিই। আরিফা, তো আপনার হাজবেন্ডের সাথে আপনার বর্তমানে কোনো যোগাযোগ নেই? না, বর্তমানে কোনো যোগাযোগ নাই, সে ফেসবুক থেকে আমাকে ব্লক করে দিছে। আমি অনেকবার ফোন করছি, সে আমার ফোন রিসিভ করছে না, তো অনেক দিনই ফোন করছি, তো যখন দেখতেছি যে না সে আমার ফোন রিসিভও করতেছে না, ফোন কেটেও দিচ্ছে না, তারপর থেকে এখন কিছুদিন ধরে আমি আর তাকে ফোন দিচ্ছি না। কি হবে আর ফোন দিয়ে? মানে মূলত আপনার কাছ থেকে দূরে সরে যাওয়ার পেছনে কারণটা কি বলে আপনি কারণটা আমি যেটা মনে করি যে এখন হয়তো নতুন কোনো রিলেশনশিপে জড়াইছে, যদিও আমি ভাইয়া শিওর জানি না। আচ্ছা। তো আমার যেটা মনে হয়েছে, কারণ আমাকে এরকম বলে যে তার ইউনিভার্সিটির মেয়েরা খুব সুন্দর, তারা নাকি আমাকে পছন্দ করে না, আমার হাজবেন্ড নাকি খুব কিউট, সে নাকি ক্রাশ বয় ভার্সিটির, এইসব বিভিন্ন কথা বলে। বা অনেক সময় হয়েছে কি যে মেসেঞ্জারে একটা মেয়ের সাথে এরকমের ছবি, সেটা আমাকে দিয়ে জি। পাশাপাশি দাঁড়ানো, সেটা আমাকে দিয়ে সাথে সাথে আমি দেখছি মাত্র, সাথে সাথে রিমুভ করে ফেলছে। আচ্ছা। এরকমের অনেক কিছু দিয়ে প্রমাণ হয়েছে যে ও আসলে নতুন কোনো রিলেশনশিপে আছে, এই কারণেই ওর পরিবর্তনটা এরকম হয়েছে। ওকে। তো এই তো জব চলে গেছে, এখন বসে আছি, তো এখন বাড়িতে চলে যাব, তারপর দেখি আল্লাহ কি করে। এখন তারপরে আপনি আপনার জীবনের ভুলটা কি বুঝতে পারলেন সেটা বলবেন, মানে কোথায় ভুলটা ছিল? আমার জীবনের প্রথম যে ভুলটা হয়েছে যে অল্প বয়সে রিলেশনশিপে জড়াইছি, এটা খুব মারাত্মক একটা ভুল আমি করছি, আমি এবং স্বীকার করতেছি, এটা হচ্ছে আমার জীবনে ভুল। দ্বিতীয় যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে যে মানুষের কথা শুনে আমি হচ্ছে থানায় বলছি যে স্যার আমি ওর সাথে বিয়ে না দিলে আমি বিষ খাবো, সুইসাইড করব। এটা হচ্ছে আমার ভুল। আর সব থেকে বড় ভুল আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে জেল থেকে এসে আমি ওরে বিয়ে করছি। ওরে যদি আমি ওই টাইমে যদি ওরে আমি বিয়ে না করে যদি আমি ঠিকভাবে পড়াশোনা করতাম, তাহলে আমার মনে হয় যে এই যে আমার যে দুর্নামটা হয়েছে এটা বেশি দিন থাকতো না, এটা একটা টাইম যে ঘুষে যেত, কেউ মনেই রাখতো না। তো এইগুলোই হচ্ছে আমার ভুল। এই তো তো আমি একটু ভিউয়ার্সদের সম্পর্কে কাছে একটু কিছু বলি, ভিউয়ার্সদের নিয়ে। সো যারা এতক্ষণ আমাকে শুনছিলেন সবাইকে অনেক ধন্যবাদ, যারা আমার ফুল ইয়ারটা দেখছিলেন, তো অনেক ধন্যবাদ সবাইকে। তো আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আমি এখানে আসছি কোনো স্বার্থে না, কোনো কিছু পাওয়ার জন্য আসিনি। এখানে আমার আসার একটাই কারণ হচ্ছে যে আমি যে ভুলটা করছি এই ভুলটা জানি আর কেউ না করে, এই জন্য আমার মূলত এখানে আসা। আমি মনে করি যে আজকে আমার ভিডিওটা ধরেন 5,000 মানুষ দেখছে, এই 5,000 মানুষের ভিতরে জানি 5 জন মানুষের যাতে এই ভুলটা এর পরে না করে, সেই কারণে আমার আজকের এইখানে আসা। কারণ আজকে আমি বুঝি যে আমি আসলে কতটা কষ্টে আছি, কতটা কষ্টে আমার দিন কাটছে। আপনারা যারা পুরো ভিডিওটা দেখছেন তারা বুঝতে পারছেন যে আমার সাথে আসলে কতটা অন্যায় করা হয়েছে। হ্যাঁ, ভুল আমারও ছিল, আমি অল্প বয়সে রিলেশনশিপে গেছি, তারপরে আমি বিয়ে করছি, ওখানে বিয়ে না করলেই কিন্তু হতো, তারপর আমি কিন্তু ওখানে বিয়ে করে ফেলছি, এটা কিন্তু ভুল ছিল। থানায় গিয়ে আমার মানুষের কথা শোনা উচিত হয়নি, আমি সেটাও করছি, এটাও আমার ভুল ছিল। কিন্তু দেখেন আমার চাকরি হয়েছে, আমার জবটা হয়েছে, খুবই দরকার ছিল। আমি
বাড়িতে ঠিকঠাক ভাবে থাকতে পারতেছিলাম না, খুবই কষ্ট হচ্ছিল। আর আমার মনে হয় আমি এরপর বাড়িতে গিয়ে ঠিকভাবে থাকতে পারবো কিনা জানি না, হয়তো শুনবেন না আপনারা, হয়তো খারাপ কিছু হতে পারে আমার সাথে, আমি না কষ্ট বেশিক্ষণ নিতে পারি না। তা আমি চাইছি নিজেকে ব্যস্ত ভিতরে রাখতে, কিন্তু আমার বাড়ির বোন সেই আমার আসলে থাকতে দিল না, মানে ভালো থাকতে দিল না। আমি তো গুছিয়ে নিছিলাম যে আমি ব্যস্ত থাকি, আস্তে আস্তে নিজেকে নিজে ঠিক রাখবো, ঠিক হয়ে যাব, কিন্তু সেটাও হলো না। দেখেন আমার জবটাও কেড়ে নিল। তো আমি শেষ করবো, বেশিক্ষণ আর বাড়াবো না যেহেতু সময় নেই। তো আমি বলতে চাচ্ছি যে অনেকে আছে যে বলবে, অনেক ছেলে অনেক মেয়ে ভালোবাসি ভালোবাসি হাত কাটবে পা কাটবে, বলবে তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে এইটা করবো সেটা করবো, বিয়ে করে চলো। কিন্তু সবার কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভাইয়েরা বোনেরা যারা শুনছেন আমাকে, কেউ কখনো কখনো এইসব পাল্লায় পড়বেন না। আসলে জীবন কিন্তু এইটা না, এইটাকে কিন্তু জীবন বলে না, এটাকে কিন্তু আবেগ বলে। এটা সম্পূর্ণটা কিন্তু আবেগ। পড়াশোনা করেন, নিজের পায়ে নিজে দাঁড়ান, ভালো কিছু করেন, মা বাবার পছন্দ মতো বিয়ে করেন, দেখবেন লাইফটা খুব সুন্দর যাচ্ছে। তখন যদি খারাপ সময় যায় বা খারাপ ভাবে যদি ইয়াটা যায়, তাহলে দেখা গেছে মা বাবাকে অ্যাটলিস্ট মা বাবাকে বলতে পারবেন যে আমাকে কি মেয়ে এনে দিছো বা কি ছেলে এনে দিছো, আমি কষ্টে আছি। কিন্তু যদি আমার মতো যদি আপনারা করেন, তাহলে কিন্তু ভাই বোনেরা, তাহলে কিন্তু কাউকে বলতে পারবেন না, নীরবে কি করবেন, কাঁদবেন। যেমন আমি এখন কাজ নাই, জব নাই, কিছু নাই, রুম আটকাইয়া সারাদিন বেশিরভাগ সময় কান্না করি। আর যখন দেখি আর থাকতে পারতেছি না, তখন ঘুমানোর চেষ্টা করি, কিন্তু রাত্রে সারা রাত্রেও কিন্তু আমার ঘুম হয় না। তো আমার আপনার কাছে একটাই রিকোয়েস্ট, যারা এই মুহূর্তে আমাকে শুনছেন, প্লিজ আমার মতো ভুল কেউ করেন না। এই অল্প বয়সে দেখা গেছে অনেকে ছেলেই অনেক কিছু দেখাইবে, অনেক আবেগ দেখাইবে, অনেক কিছু দেখাইবে। হুট করে কেউ কোনো ছেলের বাইকে চড়ে কোথাও যাইয়েন না, বলা তো যায় না, আমার সাথে যেটা হয়েছে এটা আপনার সাথেও হইতে পারে, তাই না? তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে ভালো রাখেন। আর আমার সাথে যেই ইয়াটা করা হয়েছে, বেআইনি কাজটা করা হয়েছে, এটা আসলে কেউ কইরেন না। আপনিও ভালো থাকেন, আপনার পাশের মানুষগুলোকেও ভালোবাসেন, ভালো রাখেন। থ্যাংক ইউ সো